ওকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ফেসবুক লাইভে। আজকে আমাদের লাইভের আলোচ্য বিষয় হচ্ছে ইউরোপের স্কলারশিপ এবং গবেষণার সুযোগ, লাইভ গাইডলাইন সেশন। আমাদের আজকের সেশনে আমাদের আমন্ত্রিত অতিথি হচ্ছে মোহাম্মদ বাবুল ইসলাম। আর আমি আপনাদের সাথে আছি ডক্টর মোহাম্মদ আলামিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, নর্থ সাউথ ইউনিভার্সিটি, বাংলাদেশ। আজকে আমাদের আলোচনা খুবই এক্সাইটিং, স্পেশালি ছাত্রদের জন্য যারা বাংলাদেশের বাইরে ইউরোপে পড়াশোনা করতে যেতে চান। আপনার উচ্চশিক্ষা অথবা গবেষণা অথবা আপনি জবের জন্য যদি যেতে চান, তাহলে আমাদের লাইভে আপনি সাথেই থাকুন। আপনি অনেক ইনফরমেশন আমরা আমাদের যে গেস্টের কাছ থেকে জানবো। তো আমাদের আলোচনার পূর্বে আমি আমাদের গেস্টের সম্বন্ধে একটু পরিচয় করে দিতে চাই। মোহাম্মদ বাবুল ইসলাম তথ্য যোগাযোগ প্রযুক্তির একজন গবেষক। ওনার মূল লক্ষ্য হলো টাইনি মেশিন লার্নিং, টাইনি এমএল, প্রয়োগকৃত গভীর শিক্ষা এবং আইওটি প্রবেশের জন্য শক্তি সাশ্রয়ী এআই। তিনি তার পিএইচডি থিসিস সম্পন্ন করেছেন রিসেন্টলি, এবং বর্তমানে তিনি ইতালির আইকার সিএনআরএতে একজন গবেষক হিসেবে কাজ করছেন। তার শিক্ষা জীবনের যাত্রায় ক্যালাব্রিয়া বিশ্ববিদ্যালয় ইতালি, ইউনিভার্সিটি কলেজ ডাবলিন আয়ারল্যান্ড থেকে আইসিটি স্কুলে সম্পূর্ণ অর্থায়িত পিএইচডি, এবং হুজো বিশ্ববিদ্যালয় চায়না এবং সিটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে ওনার পূর্ববর্তী ডিগ্রি অর্জন করেছেন। ডক্টরেট অধ্যয়নের সময় তিনি দুটি বাস্তব বিশ্ব গবেষণা প্রকল্পের নেতৃত্ব দিয়েছেন। প্রথমটি স্মার্ট বিল্ডিং ভবিষ্যৎবাণী, এবং দ্বিতীয় প্রকল্পটি স্মার্ট কৃষিতে মাটির আর্দ্রতা পূর্বাভাসের জন্য টাইনি এআই পদ্ধতি তৈরি করে। তিনি স্মার্ট বিল্ডিং সিস্টেম এবং কৃষি পরিবেশ থেকে বাস্তব সেন্সর ডেটাসেট নিয়ে কাজ করেছেন, এবং পুনরুৎপাদনযোগ্য গবেষণার জন্য সর্বজনীনভাবে উপলব্ধ সরঞ্জাম এবং ডেটাসেটগুলোতে অবদান রেখেছেন। বাবুলের কাজ স্মার্ট পরিবেশ, যার মধ্যে রয়েছে স্মার্ট শহর, স্মার্ট স্বাস্থ্যসেবা এবং ভবিষ্যৎবাণীমূলক শক্তি অপটিমাইজেশন, এবং তিনি আন্তর্জাতিক অংশীদারের সাথে এই প্রকল্পগুলোতে সহযোগিতা করেন, যা লাইটওয়েট মেশিন লার্নিং মডেলের তথ্য এবং ব্যবহারিক স্থাপনার মধ্যে সেতুবন্ধন তৈরি করে। তিনি আন্তর্জাতিক সম্মেলনে এবং জার্নালে বেশ কয়েকটি গবেষণাপত্র প্রকাশ করেছেন। তো ওয়েলকাম বাবুল ইসলাম, আপনাকে আমাদের লাইভ অনুষ্ঠানে। প্লিজ আপনার একটু পরিচয় দিয়ে কথা বলবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আলম ভাই, অনেক নাইস ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। আফটার লং টাইম আমার কেউ এত ভালো করে সবকিছু ডেসক্রাইব করলো। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। অ্যান্ড সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। অ্যান্ড আমি অনেক আনন্দিত এবং আমার কিছু অপিনিয়ন রিসার্চ নিয়ে কথা বলার জন্য, এবং অনলাইনে আলামিন ভাইকে অনেক ধন্যবাদ, উনি আমাকে এই সুযোগটা করে দিয়েছেন। আমার ফুল নেম হচ্ছে মোহাম্মদ বাবুল ইসলাম। আমি কারেন্টলি রিসার্চার হিসেবে কাজ করছি আইকার সিএনআর, যেটা হচ্ছে ইতালিতে, এবং এটা বেসিক্যালি রিসার্চ ন্যাশনাল ইনস্টিটিউট। আমি এখানে কাজ করছি জাস্ট 6 মান্থ হইল, নট 6 মান্থ, 3 মান্থস, নিয়ারলি 3 মান্থস ফুল টাইম। বাট বিফোর এটার সাথে আমি জড়িত ছিলাম, কারণ হচ্ছে আমার পিএইচডির যে প্রজেক্টটা ছিল সেটাতে আমি এখানে ইনভলভ ছিলাম। বাই দ্য ওয়ে, আমি বাংলাদেশি, কারণ আমি বাংলায় কথা বলছি, সেজন্য বুঝতে পারছেন। আমার ব্যাচেলার্স বাংলাদেশে, মাস্টার্স চায়নাতে ছিল, সেখানেও কম্পিউটার সায়েন্স, এবং বাংলাদেশেও কম্পিউটার সায়েন্স। অ্যান্ড আমার যে পিএইচডিটা হচ্ছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনারা সবাই জানেন এআই এখন পৃথিবীর সব জায়গায় ব্যবহৃত হচ্ছে। বাট সব থেকে চিন্তা ভাবনার বিষয় হচ্ছে যে আমরা যে এআই ইউজ করছি, এখানে অনেক এনার্জি ইউজ করা হচ্ছে। আমরা যে প্রতিদিন চ্যাটজিপিটি ইউজ করছি, অনেক এনার্জি হয়, কারণ অনেক বড় টেক্সট আমাকে দেয়। সো এইখানে আমরা সামহাও অনেক এনার্জি ইউজ করছি। সেই ক্ষেত্রে আপনাকে এনার্জি রিডিউস করার জন্য একটা অ্যাপ্রোচ হচ্ছে টাইনি বা লাইট ওয়েট এআই, সেটা নিয়ে আমি কাজ করছি। আর আপনি যদি চিন্তা করেন বড় এলএলএম বা টাইনি মডেলগুলা, মানে বড় মডেলগুলা, বিগ সাইজ এআই মডেলগুলা আপনাকে স্মল করতে হবে। সো ইভেন দো আপনি যদি রোজবেরি পাই বা ছোট স্মল ডিভাইসে ইউজ করতে চান, এত বড় লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো ইউজ করতে পারবেন না। আপনাকে লাইট ওয়েট অ্যাপ্রোচ বিল্ড করতে হবে সেই টাইনি ডিভাইসের জন্য। আমি সেই বিষয় নিয়ে কাজ করছি, স্পেশালি আমার 2টা প্রজেক্ট নিয়ে কাজ করছি আমার পিএইচডিতে। সেটা হচ্ছে ফর শিওর ইটস আ ডাটা ড্রাইভেন অ্যাপ্রোচ, অ্যান্ড সেটা হচ্ছে একটা স্মার্ট বিল্ডিং কন্ট্রোলিং, আর একটা হচ্ছে সয়েল ময়েশ্চার বা ওয়াটার লেভেল অফ দ্য সয়েল ইন দ্য ওয়াটার
level in the soil. I mean soil moisture level forecasting বা prediction করা ফার্মারদের জন্য। সো আমি বেসিক্যালি এই দুইটা প্রজেক্টে কাজ করছি। থ্যাংক ইউ বাবুল, অনেক ডিটেলসে বলার জন্য। সো আমি এখন আমাদের যে আজকের যে মেন উদ্দেশ্য সেটা নিয়ে আমরা আগাবো, তাই না? ঠিক আছে, তাহলে আমরা এখন মেনলি হচ্ছে যে ইউরোপ এবং যে ইতালিতে যে উচ্চশিক্ষা এবং গবেষণা ক্যারিয়ার, এই বিষয় নিয়ে আমি আপনার কাছ থেকে ডিটেলসে জানতে চাবো। আমি জানি যে দীর্ঘদিন আপনি ইউরোপে আছেন, তো আমি প্রথমে শুরু করব যে ইউরোপ পর্ব দিয়ে, যে আসলে ইউরোপকে কেন উচ্চশিক্ষা এবং গবেষণার জন্য একটা আদর্শ গন্তব্য বলা হয়, এটা আপনি যদি এটা নিয়ে একটু বলতেন। এবং ইতালি এক্ষেত্রে কিভাবে অন্য দেশগুলো থেকে অ্যাকচুয়ালি আলাদা, এটাও একটু আমি ইয়ে করতে চাচ্ছি ইতালি। ওকে প্লিজ। থ্যাংক ইউ ভাই। বেসিক্যালি আমি যে খুব বেশি দিন হইলো ইউরোপে থাকি ব্যাপারটা তা না, বাট নিয়ারলি 3 ইয়ার্স প্লাস মাইনাস হইতে পারে কিছুদিন। সো আমার 3 বছরের এক্সপেরিয়েন্স থেকে আমি বলতে পারি ইউরোপের সব দেশেও ভিজিট করা হয় নাই, আমি কয়েকটা দেশে ভিজিট করছি, ফ্রান্স, সুইজারল্যান্ড, দেন আয়ারল্যান্ড, ইউরোপের পাতি। সো ওরা বেসিক্যালি তো আপনার ইউরোপটা বেসিক্যালি একটা দেশ না, বেসিক্যালি ওরা একটা সেনজেন কান্ট্রি বা একটা আপনার হাব আপনি বলতে পারেন। আপনি যদি চিন্তা করেন যে জার্মানির কন্ট্রিবিউশন সায়েন্সে অনেক হাই, সেখানে ইতালিয়ানদেরও অনেক হাই, বাট একটু ডিফারেন্ট আছে। সো পার্সপেক্টিভ একটা কান্ট্রিতে আপনি যখন চিন্তা করবেন সেই কান্ট্রির গোল, বা আপনি যদি পুরো ইউরোপটাকে চিন্তা করেন, ওরা কিন্তু কোলাবোরেটিভ ওয়েতে কাজ করে। অ্যাজ অ্যান এক্সাম্পল, আমি যদি কোনো রিসার্চ প্রজেক্টে অ্যাপ্লাই করতে চাই, লাইক আমি এখন যদি একটা ইউরোপিয়ান প্রজেক্ট অ্যাপ্লাই করতে চাই, যখন আমার কয়েকটা দেশের সাথে কোলাবোরেশন থাকে, সো আমার হয় কি ডিফারেন্ট সেক্টরের মানুষগুলো আমার সাথে থাকে, ডিফারেন্ট কান্ট্রি মানুষগুলো থাকে, এবং প্রজেক্টগুলো পাইতে ইজিলি হয় এবং ফান্ডিংও বেশি পাওয়া যায়। এই ক্ষেত্রে ইউরোপটা আমার কাছে মনে হয় যে পুরো ইকোসিস্টেমটা অনেক নাইস ওয়েতে কাজ করে, এবং ওরা একজন যদি একটু ইমপ্রুভ করার ট্রাই করে তো আরেকজন হেল্প করে। অ্যাজ অ্যান এক্সাম্পল, আমি যদি ইউরোপে বা বাংলাদেশের যদি বাংলাদেশের পার্সপেক্টিভে বলি, আমরা যদি একটা দেশ ইন্ডিভিজুয়ালি চিন্তা করি, বাট এখানে ওরা একটা দেশ না, বরঞ্চ ওরা পুরো রিসার্চ ইকোসিস্টেম বা রিসার্চ হাব ক্রিয়েট করে। আমি যদি ভ্রমণ করে থাকি রাইট নাও, এই আপনার ওরা নতুন একটা এআই বেস সিস্টেম চালু করতেছে পুরো ইউরোপে, সেটা হচ্ছে আপনার হেলথ কেয়ার সিস্টেম সার্ভিস দিবে, যেখানে আপনার ডাক্তারের কোনো দরকার হবে না। ওরা অলরেডি এটা আপনার বিল করে ফেলছে, এন্ড শুধু এটার উপরে বেশ করে আপনাকে সব পুরো ইউরোপে ডিফারেন্ট কান্ট্রিতে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেও ওরা বিল করে ফেলছে। এন্ড আরেকটা জিনিস আসছে আপনার ভেরি ইন্টারেস্টিং, আমি যতটুকু জানি যে পুরো দেশের মানে পুরো ইউরোপীয় ইউনিয়নের উপরে ডিপেন্ড করে আপনার ফিঙ্গারপ্রিন্ট চালু করে ফেলছে, মানে ওরা একে অপরের ডেটা শেয়ার করতেছে। আমরা কিন্তু ধরেন আমাদের দেশের ডেটা সবার কাছে শেয়ার করতে চাবো না। আমি এটা সামারাইজ করতে চাইলাম এই জিনিসগুলো বলার পিছনে একটা কারণ, যে ওরা একটা হাব বা ইকোসিস্টেম তৈরি করার চেষ্টা করতেছে, ইভেন দো ওরা একটা এলএলএম মডেল তৈরি করার চেষ্টা করছে, শুধু ইউরোপের মডেল, ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে ডিফারেন্ট এলএলএম। ইভেন দো ইতালিয়ান গভর্নমেন্ট শুধু ইতালিতে ওরা হচ্ছে আপনার একটা ইন্ডিভিজুয়াল এলএলএম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ওদের ল্যাঙ্গুয়েজের উপরে করবে, মানে যাতে নাকি বেটার কানেক্টিভিটি বেটার হয়। সো এটা ডিপেন্ড করে আপনি আসলে যেমন ওরা আসলে কোলাবোরেটিভ সব কাজ করে। এন্ড ইতালি যদি আপনি ফর শিওর ইতালির দিকে যান, চিন্তা করেন, সেটা ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভে কথা বলতে হবে। ইতালির জায়গাটা আমার মতে ওরা ভালো করছে রিসার্চে, এবং ওদের হিস্টোরি তো আপনি জানেন, হিস্টোরিক্যালি ওরা ভেরি স্ট্রং। মানে যদি আমি চিন্তা করি হিস্টোরিক্যাল, যদি আমি খুব বেশি জানি না, বাট আমার যতটুকু বেসিক নলেজ আছে, সো সেই জায়গা থেকে ওরা রিসার্চে কন্ট্রিবিউট করছে টিল টুডে আমার জানা মতে। ওকে, থ্যাংক ইউ সুন্দর করে বলার জন্য। না অবশ্যই ইতালি ইউরোপের মধ্যে মোটামুটি ওরা খুবই ভালো অবস্থানে, এবং তাদের যেটা আমরা জানলাম যে ওরা একটা ইকোসিস্টেম তৈরি করছে, এবং একটা যৌথভাবে তাদের ফান্ডিং গবেষণা, হ্যাঁ, সেক্ষেত্রে তারা এগিয়ে যাচ্ছে, এটা তাদের মূল বৈশিষ্ট্য, তাই না? এখন আমি যদি জানতে চাই যে আসলে ইতালির বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানগুলোর শক্তিশালী দিকগুলো কি কি, যেমন কোন বিষয়ে ইতালি বিশেষভাবে এগিয়ে আছে, যেমন স্টেম অথবা সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিস, ডিজাইন, মেডিকেল, এআই, কোন ক্ষেত্রে মেনলি ওরা এগিয়ে আছে, যদি আমি একটু শেয়ার করতেন। থ্যাংক ইউ অ্যাগেন ভাই। আমি যদিও ইতালিয়ান ব্র্যান্ড অ্যাম্বাসেডর না, জাস্ট আমার জায়গা থেকে আমার এক্সপেরিয়েন্সটা আমি শেয়ার করতে পারি। এটা আসলে আপনি যদি ট্রেডিশনালি অনেক ব্যাকের দিকে চান, আপনার আর্কিটেকচার বা ডিজাইনের দিকে ইতালিয়ান
কিন্তু অনেক পপুলার, অনেক হুম, অনেক হুম, পপুলার। হুম, আপনার একদম আপনি যদি পেছনের দিকে তাকান, ওরা হচ্ছে আর্কিটেকচারের দিক দিয়ে, হ্যাঁ, আপনার হুম, ডিজাইনের দিক ওরা বেস্ট। আমার কাছে মনে হয় হুম, মিলানের কথা আপনি হয়তো নাম শুনছেন বা হ্যাঁ, অনেকে হ্যাঁ, শুনছে। হ্যাঁ, আমিও যদিও হ্যাঁ, ওই পার্টটা আমি অতটা যেতে চাচ্ছি না, বাট আমাদের রাইট নাও যদি আপনি ফোকাসিং এ যান, ইঞ্জিনিয়ারিং হ্যাঁ, ইজ দ্য মোস্ট হুম, ভাইটাল ইন দ্য ওয়ার্ল্ড অনেস্টলি। মানে হুম, আমার কাছে হুম, মনে হয় আরকি যে হুম, রিসার্চ পার্সপেক্টিভে যদি কথা বলি বা এডুকেশন পার্সপেক্টিভে কথা বলি, এটা নিয়ে অনেক কথা বলা উচিত। হ্যাঁ, অ্যান্ড এটা তো ওরা ভালো করছে। হুম, অ্যাজ অ্যান এক্সাম্পল আমি মানে আমার ইউনিভার্সিটির কথা বলি। আমার একটা হুম, ইউনিভার্সিটি আছে আপনার মানে আমার ইউনিভার্সিটিতে একটা ব্রিজ আছে। পুরা ইউনিভার্সিটি একটা হ্যাঁ, ব্রিজের মাঝখান দিয়ে একটা ব্রিজ গেছে। এবং এটা হুম, নভেল ডিজাইন। এটা আরো ৫০ বছর হুম, আগে হইছে। হুম, ব্রিজের উপরে দিয়ে যে চায়নায় যে একটা বিল্ডিং আছে না ভাই, আপনি জানি না দেখছেন না ট্রেন চলে না? জি, হ্যাঁ, হ্যাঁ, ওরকম হ্যাঁ, আমাদের ভার্সিটির বিল্ডিং এর উপরে দিয়ে গাড়ি চলে। এটা আরো হুম, ৫০ বছর আগে বানানো। ৪৭ হুম, বছর আগে বানানো ব্রিজটা হইছে। মানে আপনার হুম, ২ সাইড দিয়ে বিল্ডিং এবং মানে বিল্ডিং এর মাঝখানে দিয়ে রোড। আপনার হুম, আবার ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। মানে এটা নভেল ডিজাইন করছে। সো ইঞ্জিনিয়ারিং এর দিক থেকে ওরা আপনার ট্রাই করে ওদেরকে বেস্টটা দেওয়ার জন্য। এবং হুম, রাইট নাও আপনি যদি চিন্তা করেন ফর সিউর থিওরিটিক্যাল পার্সপেক্টিভ, ম্যাথস ওরা মোটামুটি ভালো করছে। আপনি যদি হুম, ইন্টারন্যাশনাল জার্নাল গুলোতে যান, ইভেন দো হুম, অ্যাপ্লিকেশন বেসড ওরা ভালো করছে। তো হুম, আমার রিসার্চ বেসিক্যালি অ্যাপ্লিকেশন বেসড। আমার ধারণা ওরা ভালোই করছে। হুম। ওকে। তো তার মানে তারা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে মোটামুটি সবচেয়ে বেশি বেটার। হ্যাঁ? তো অন্য হ্যাঁ, সোশ্যাল সায়েন্স বা হিউম্যানিটিজ এর ক্ষেত্রে কি অবস্থা? উনারা আসলে ভালো। আমি আপনাকে বললাম ভালো হুম, ভালো কোন সেন্সে? রাইট নাও আপনি যদি চিন্তা করেন যেমন আমার ইউনিভার্সিটিটা ইতালি তো ভাই অনেক বড় দেশ। ইউরোপের মধ্যে ধরেন অনেক বড় দেশ। আমার কাছে মনে হয় ১ম বিগ কান্ট্রি এবং ইকোনমিক্যালি 2nd ইতালি। সো ইতালি কিন্তু অনেক বড় দেশ, অনেক বড় দেশ। সো সেই পার্সপেক্টিভ দিয়ে আপনি চিন্তা করেন সোশ্যাল ওরা কাজ করছে, রিসার্চ করছে। আমাদের ইউনিভার্সিটিতেও হয় কিছু কাজ আমি দেখি। বাট আমি এই ডোমেইনটা আমার অনেক হাই লেভেল বা ডিপ নলেজ নাই। বাট ইঞ্জিনিয়ারিং লেভেল যদি চান, আপনি হুম, এআই লেভেল যদি চান, হুম, এই কাজগুলো আমি অনেক ভালো বলতে পারবো বা আমার ভালো আইডিয়া আছে। বা সোশ্যাল কাজগুলো হচ্ছে যেমন আমার অনেক ফ্রেন্ডরা ওরা পড়াশোনা করছে। ওরা they are satisfied with research also education. So they are try to ওকে, do their best level honestly. ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বাবুল। তা এখন আমরা তো জানলাম মোটামুটি যে সায়েন্স তুমি যেহেতু সায়েন্সের এদিকে রিসার্চ করছো সেক্ষেত্রে তোমার এদিকে জানাশোনা বেশি। তো ওভারঅল আমি যদি জিজ্ঞেস করি যে ইতালিতে পড়াশোনা বা গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থী এবং গবেষকদের জন্য বর্তমান কি, কি আসলে সুযোগ আছে? That's nice. Nice questions. And এটা আসলে অনেক বিগ ডিসকাশন আমার কাছে মনে হয়। অ্যাজ আ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আপনার অপরচুনিটি যদি আমার কথা বলি, আপনি যদি চিন্তা করেন আমি এখানে পিএইচডি করার জন্য আসছি। আমার হ্যাঁ, রাইট নাও আপনি যদি চিন্তা করেন আমি এখানে ফুল ফান্ডিং স্কলারশিপে আসছি এবং আমার এটা ইউনিভার্সিটি কলেজ ডাবলিন আরেকটা ইউরোপের কান্ট্রি আয়ারল্যান্ড। হুম, হুম, এটাকে আপনি অনেকে ইউকেও বলে কারণ ইউকে এর হ্যাঁ, সাথে দুইটা হ্যাঁ, পার্ট নর্দার্ন আয়ারল্যান্ড হুম, এন্ড সাউথ আয়ারল্যান্ড। সো দুইটার সাথে কম্বাইন। সো দেখেন আপনি ইউরোপে আসলেন, ইতালিতে আসলেন একটা হুম, জাস্ট পিএইচডি করার জন্য। আপনি যদি হুম, এটা চিন্তা করেন ব্যাপারটা কিন্তু তা না। কেন? হুম, আপনি আয়ারল্যান্ডে গেলেন। সেখানে হুম, ওদের কালচার বা সবকিছুতেই আমি যদি ভুল না করি অনেকগুলা ব্রিটিশদের একটা মানে আপনি লাইট দেখতে পারবেন বা প্রচ্ছাপ দেখতে পারবেন। ওদের হ্যাঁ, ভিতরে একটা ব্রিটিশদের পুরা অ্যাটিটিউড আমার কাছে মনে হয় ব্রিটিশই বেসিক্যালি ওরা ছিল। তো হুম, আপনি ডিফারেন্ট কালচারের সাথে দেখতে পারবেন এবং এইখানে আপনার অনেক কমিউনিটির মানুষ পাবেন। সেখানে হচ্ছে হ্যাঁ, আপনি জানতে পারবেন প্রত্যেকটা কমিউনিটির সম্পর্কে। হ্যাঁ, হুম, অফ কোর্স অ্যাজ আ ফরেনার আমার এইগুলা হইলেই হবে না। আমার আরো অনেকগুলো সিস্টেম লাগবে। অ্যাজ অ্যান এক্সাম্পল আমার ব্যুরোক্রেসি, আমার হেলথ ইন্সুরেন্স, আমার এডুকেশন সিস্টেমটা হুম, কিরকম। ফর মি হুম, honestly it's nice till today বাট হুম, স্টিল আপনি যদি ইউরোপিয়ান ব্যুরোক্রেসির দিকে যান হুম, মোটামুটি হুম, ওরা একটু স্লো হুম, সামহাও। অনেক দেশে আপনি যদি সাউথ কোরিয়াতে জীবনযাপন করেন, জাপানে করেন, চীনে করেন এগুলো অনেক ফাস্টার। বাট হ্যাঁ, এইখানে কিছু ব্যুরোক্রেসি জিনিস আছে যেগুলো গভর্নমেন্ট থিংস একটু স্লো বাট অ্যাকসেপ্টেবল অনেস্টলি আমার মনে হয়। সো সেই দিক থেকে যদি আপনি চিন্তা করেন এবং আপনার প্ল্যান থাকে যে আপনি পড়াশোনাটা করবেন, রিসার্চটা প্রপার ওয়েতে করবেন, ইউ ক্যান হুম। কাম অ্যান্ড এনজয় ইউর লাইফ হিয়ার। দ্যাটস গুড। তার মানে এখানে পড়াশোনা এবং সবকিছু করার সুযোগ আছে। শুধুমাত্র যে আমি পড়াশোনা করতে গিয়ে যে আটকে যাবো তা না। পরবর্তীতে ক্যারিয়ার গঠনের খুবই অপরচুনিটি আছে, তাই না? ফর শিওর ইট ইজ। এটা খুবই, খুবই ইন্টারেস্টিং। আমার মনে হয় আমাদের যে দর্শক তারা এনজয় করতেছে
এবং আমি বলবো যে আপনারা যারা লাইভে আমার সাথে যুক্ত আছেন তাদের আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে প্রশ্ন লিখবেন, আমরা আপনাদের প্রশ্নগুলোর অ্যান্সার দিব। তা আমরা এখন প্রথম পর্বে আমরা ইউরোপ এবং ইতালি সম্বন্ধে জানলাম। এখন আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করতেছি। সেখানে আমি জানতে চাবো যে স্কলারশিপ এবং ফান্ডিং। তাহলে ইউরোপ এবং ইতালিতে কি ধরনের স্কলারশিপ পাওয়া যায়, যেমন গভর্নমেন্ট, ইউনিভার্সিটি বেসড, রিজিওনাল, ইউ ফান্ডেড, এগুলো নিয়ে যদি একটু আলোচনা করতেন তাহলে ভালো হতো। থ্যাংক ইউ ভাই অ্যাগেন। এইটা বেসিক্যালি আমার কাছে মনে হয় কেউ যদি চিন্তা করে যে আমি বিদেশে, বেসিক্যালি আমার পার্সপেক্টিভে যদি আমি বলি যে কেউ যদি চিন্তা করে আমাদের কান্ট্রি বা আমাদের সাবকন্টিনেন্ট থেকে সবাই স্কলারশিপের ব্যাপারটা মাথায় রাখে আমার ধারণা, যে আমি কত পার্সেন্ট স্কলারশিপ যাবো, কিভাবে চলবো। সো স্কলারশিপ ইটস আ বিগ ভাইটাল রোল আমাদের অ্যাব্রড স্টাডি যাওয়ার পেছনে। সো সেই দিক থেকে আপনি যদি চিন্তা করেন যে আপনি কোথায় যাবেন, এখন আপনি কোন কান্ট্রিতে যাবেন, সেই স্পেসিফিক কান্ট্রি অনুযায়ী আপনাকে চিন্তা করতে হবে যে সেই স্পেসিফিক কান্ট্রির রিকোয়ারমেন্ট গুলো কি, আমি সেই রিকোয়ারমেন্ট গুলোকে ফুলফিল আপ করতে পারবো কিনা। ধরেন আপনি একটা অনেক ভালো স্কলারশিপ দেখলেন, যা দেখলেন ওখানে অনেকগুলো কন্ডিশন আছে, আপনাকে এই জিনিসগুলো ফিল আপ করা লাগবে। সো ফর শিওর প্রত্যেকটা স্কলারশিপ সম্পর্কে জানা লাগবে। প্রত্যেকটা দেশেরই আপনি যদি দেখেন ফর শিওর লোকাল গভর্নমেন্ট স্কলারশিপ আছে, লোকাল ন্যাশনাল বলে, আবার ন্যাশনাল থাকে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে ইউরোপে আপনি কিছু স্কলারশিপ পাবেন, ইটস ভেরি কমন। অ্যাজ অ্যান এক্সাম্পল ম্যারি কিউরি স্কলারশিপ, বাংলাদেশ থেকে আপনার এরাসমন্ডাস প্লাস আপনার কম্বাইন্ড মাস্টার্স হয় কয়েকটা দেশের, এগুলো ইটস ভেরি কমন ইউরোপের প্রত্যেকটা দেশে। এবং আপনি চাইলে ম্যারি কিউরি একটা স্কলারশিপ আমি মনে হয় বলছি, বাট এই জিনিসগুলোতে আপনি যদি থাকেন, রিজিওনাল স্কলারশিপ তো আছে ইউ, যেটা আমি বললাম, এগুলোতে যদি আপনি কভার করতে পারেন, প্রত্যেকটা স্কলারশিপেরই ইন্ডিভিজুয়াল, বাই দ্য ওয়ে ইন্ডিভিজুয়াল কিছু রিকোয়ারমেন্ট থাকে, এটাকে আপনাকে ফুলফিল আপ করা লাগবে। সো আপনি যখন একটা অ্যানাউন্সমেন্ট দেখবেন, অ্যাজ অ্যান এক্সাম্পল ম্যারি কিউরি আপনাকে একটু হাই লেভেলের রিসার্চার, হাই লেভেল মেন্স ওয়াট, মানে আপনার এক্সপেরিয়েন্স রিসার্চার হওয়া লাগবে, সেই ক্ষেত্রে আপনি আগায় থাকবেন ম্যারি কিউরির দিকে। এবং টিচিং বা আদার্স এক্সট্রা কারিকুলাম গুলো ওরা ভেরি স্ট্রংলি ফোকাস করে, আমি যদি ভুলনা হয়ে থাকি। হ্যাঁ, দ্যাটস গুড। তার মানে যে ইউরোপে কান্ট্রি বেসিসে এবং তাদের বিভিন্ন টাইপ অফ স্কলারশিপ আছে, এটা ভিন্ন ভিন্ন এবং সেখানে ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয়, তাই না? এখন ইতালির যে একটা ডিএসসি অথবা রিজিওনাল স্কলারশিপ আসলে কি এবং কে আবেদন করতে পারে এবং এটি কেন এত জনপ্রিয়? অনেস্টলি আপনি 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 যদি এক্স্যাক্টলি ইতালির কথা চিন্তা করেন, ইতালিতে আপনি স্কলারশিপের কথা ভুলে যান। অ্যাজ অ্যান এক্সাম্পল, আপনার স্কলারশিপ নাই, মাস্টার্সে ভেরি লেস টিউশন ফি, অনেস্টলি নাই বললেই চলে। অনেস্টলি ইভেন দো আমি আমার সাবকন্টিনেন্ট থেকে একটা মানুষ আসছে যারা পড়াশোনার জন্য, বেসিক্যালি অনেস্টলি আমি দেখি নাই যে তারা আসলে টাকা পে করে পড়ছে। সো আপনার টিউশন ফি নাই বললেই চলে, কারণ আপনি এসে আপনি যদি এখানে আপনার একটা ইকোনমিক্যালি স্ট্যাটাস বলে, ইকোনমিক স্ট্যাটাস একটা ডকুমেন্ট বলে ISEE, ইজে বলে, আমরা বলি ISCC বিকজ আমাদের ইতালিয়ান ইজে বলে। সো আপনি যদি এটা বিল করেন, আপনি দেখেন যে আপনার ইকোনমিক্যালি কন্ডিশন মানে নট সো হাই, আপনার টিউশন ফি বেসিক্যালি ধরেন ওইটা মাফ হয়ে যাবে। ইভেন দো আমার ইউনিভার্সিটিতে আমি দেখছি যে খাবার আপনার দুপুরের এবং রাতের খাবার ফ্রি মাস্টার্সের স্টুডেন্টদের জন্য। সো এবং 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 ওইখানে হালাল এবং হারাম, মানে সরি হারাম বলতেছি এই কারণে যে শুকর কিংবা ধরেন হালাল না, যেগুলো আপনার যদি সেই পার্সপেক্টিভে যান ওগুলো ডিভাইডেড থাকে, যে হালাল একটা কিউ এবং হারামের কিউ, মানে আমাদের এখানে মেনসা নন মুসলিম এবং মুসলিম, হ্যাঁ মুসলিম, রাইট। সো ওই আপনার খাবারের ডিভাইডেডও আছে। সো এইগুলো আপনি দিলে পাবেন, এবং খাবারটা পুরোপুরি ফ্রি বললাম। এবং আপনি আমাদের ভার্সিটি, আমি যে ভার্সিটিতে থাকি, অ্যাকোমোডেশন ফ্রি 100%। আমাদের ইতালিতে ইউনিভার্সিটি অফ দেলা ক্যালাব্রিয়া অনেক পপুলার বিকজ ওর অ্যাকোমোডেশন দেয়, লাইক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সব স্টুডেন্টেরই আপনার অ্যাকোমোডেশন আছে ইনসাইড ক্যাম্পাস। আমাদের ক্ষেত্রেও আমাদের যারা ফরেন স্টুডেন্ট আছে সব অ্যাকোমোডেশন আছে এখানে, মানে এটা এই কারণে অনেক পপুলার আমাদের ইউনিভার্সিটিটা। আর রিজিওনাল যে স্কলারশিপ বলেন, এটার সাথে আপনার যদি আপনি অ্যাপ্লাই করেন, মেজরিটি ধরেন পাওয়া যায়, আপনার যদি মানে খুব ব্যাড লাক আপনার না হয়। এবং আমি আপনাকে আরেকটা কথা বলি, ইতালিতে যারা অ্যাপ্লিকেশন করে এই স্কলারশিপটা না পাইলে আপনি মনে করবেন তার কোনো ডকুমেন্টস মিসিং আছে। কেন আমি বলি, কারণ একটু কমপ্লেক্স। আমি আপনাকে বলি, ইতালির মানে আপনি যখন এই ট্রান্সক্রিপ্টের মার্কটা ওইখানে ইনপুট করতে যাবেন, অনেকে বাংলাদেশি স্টুডেন্টরা এই জিনিসটা বুঝে না।
মাস্টার্সের ক্ষেত্রে আমি বলতেছি, পিএইচডি এর ক্ষেত্রে অনেক ধরনের রিকোয়ারমেন্ট ডিফারেন্ট, কারণ আপনি তো এখানে একটা কম্পিটিশন অনেক দেশ থেকে আসে, আফ্রিকান অনেক দেশের বা মিডল ইস্টের, আপনার অ্যারাবিক কান্ট্রির অনেকে অ্যাপ্লাই করে ইতালিতে মাস্টার্সে। আমরা রিজেক্ট হই শুধুমাত্র আমার ধারণা ভুল অ্যাপ্লিকেশনের কারণে। মানে আমরা বুঝি না কোন জায়গার ডেটাটা কোন জায়গা ইনপুট করতে হবে, কারণ আপনি যখন ইনে ঢুকবেন তখন হয় কি আমরা জিনিসগুলো বুঝি না, ইভেন তো ইংলিশে থাকলেও, কারণ একটু ওদের মানে আমি জানি না এটা কি বলে, ব্যুরোক্রেসি রুলস একটু ডিফারেন্ট। সো আমাদের বেটার ওয়েতে যদি আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিশন করতে পারেন, ইনশাআল্লাহ আপনার এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে এবং ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায় যেটা দিয়ে ইজিলি চলা যায়, আপনার জব করতে হবে না। ওকে, থ্যাংক ইউ। তার মানে বুঝলাম যে এখানে কিছু প্রবলেমের কারণে অনেক সময় হয় না, কিন্তু স্কলারশিপ আসলে রিজিওনাল স্কলারশিপ পাওয়া খুবই সহজ। থ্যাংক ইউ বাবু। আমার কাছে মনে হয় সহজ ভাই সহজ মানে এটার ভিতরে ধরেন আপনাকে ফার্স্ট ইয়ার একটা গ্রাজুয়েশন হইতে হবে, ভালো একটা আপনি যদি জাস্ট রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে পারেন হয়ে যাবে, আমার কাছে খুব বেশি কঠিন মনে হয় না, আর এটা অনেক অপরচুনিটি অনেস্টলি। দ্যাটস গুড। তো আমরা বাবুলের প্রোফাইল আমরা শেয়ার করে দিব কমেন্টে, আপনাদের যদি কারো পার্সোনাল হেল্প লাগে সরাসরি ওনার সাথে ইমেলে যোগাযোগ করতে পারবেন। বাই দিস টাইম আমাদের আলোচনাটা আরো এক্সাইটিং হতে চলেছে এবং আমরা শেষের দিকে আরো অনেক বিষয় শেয়ার করব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ইউরোপে স্কলারশিপ পাওয়ার জন্য এবং জব পাওয়ার ক্ষেত্রে। তো আপনারা আমাদের সাথে থাকুন। আমি এখন জানতে চাচ্ছি যে বাংলাদেশি শিক্ষার্থী এবং গবেষকদের জন্য কোন স্কলারশিপ গুলো সবচেয়ে বাস্তবযোগ্য এবং অ্যাক্সেসিবল, তোমার কাছে কি মনে হয় যদি একটু বলো। দেখেন, এখন এখানে আপনি যদি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট হন তাহলে আপনাকে একটা ওয়েতে প্রসিডিউর ফলো করতে হবে। আপনি যদি মাস্টার্সের স্টুডেন্ট হন, পিএইচডি স্টুডেন্ট হন, অ্যাজ এন এক্সাম্পল আপনি রিজিওনাল স্কলারশিপের কথা বললেন, আরো মাস্টার্সের অনেক ম্যারি কিউরির সাথে মাস্টার্সের অনেক স্কলারশিপ আছে কম্বাইন্ড 2-3টা কান্ট্রিজ। সো আপনাকে ফোকাস করতে হবে আপনি কিসের জন্য যাবেন। যদি আপনি এটা ডিসাইড করতে পারেন, এই ইনফরমেশন যদি আমাকে জিজ্ঞেস করেন আন্ডার গ্রাজুয়েটের, আমি এখন হয়তো ভুলভাল আপনাকে বলে দিলাম একটা, বাট এটা ট্রু না। ধরেন 1 বছর আগে যেটা ছিল এখন তো সেটা চেঞ্জ হয়ে গেছে, বা 6 মাস আগে যেটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়, এবং ইন্ডিভিজুয়াল একটা ইউনিভার্সিটির একটা রিকোয়ারমেন্ট ডিফারেন্ট। সো আপনাকে ধরেন আপনি কারো উপরে, যেমন ভাই আমাকে জিজ্ঞেস করলেন যে কি কি রিকোয়ারমেন্ট বা কি কি অপরচুনিটি থাকতে পারে, ধরেন 2 বছর আগে যেটা ছিল এখন সেটা চেঞ্জ, 6 মাস আগে যেটা ছিল এখন চেঞ্জ। এজ এন এক্সাম্পল আমি আপনাকে বলি, আপনি যদি মাস্টার্সে আন্ডার গ্রাজুয়েট আসতে চান তাইলে আপনাকে এখানে, যেমন আমি আগে জানতাম যে ল্যাঙ্গুয়েজ পরীক্ষা দিতে হয় এখন, এবং এটা একটা ইউনিভার্সিটিতে আমাকে জিজ্ঞেস করছিল যে সে আমার ইউনিভার্সিটি থেকে কি রিকোয়ারমেন্ট ছিল, একজন আসবে বলছিল বাংলাদেশ থেকে আন্ডার গ্রাজুয়েটের জন্য, বাংলাদেশ থেকে জাস্ট কলেজে পাস করছে। তখন আমি দেখলাম যে আমার ইউনিভার্সিটিতে আসতে হলে আপনাকে আইএলটিএস পরীক্ষা দিতে হবে। মানে আপনার মানে আইএলটিএস মানে কি, আপনি ইংলিশ পারেন এটার একটা পরীক্ষা দিতে হবে। এখন আপনি আইএলটিএস দেন, জিআরই দেন, হোয়াটএভার ইজ ইট, আপনাকে দিতে হবে। কারণ আন্ডার গ্রাজুয়েট কেন বলছে, কারণ আপনি বাংলাদেশে তো কলেজ আপনি যদি পড়েন, বেসিক্যালি আমরা মেজরিটি তো বাংলা মিডিয়ামে পড়ি, ইংলিশ মিডিয়ামে পড়লে আপনার এটা প্রুফ দেখাইতে হবে যে আপনি ইংলিশ মিডিয়ামে পড়ছেন, আর এখানে সেটা আপনি ইংলিশে পড়তে হবে, বা আপনি যদি ইতালিয়ান পড়তে চান ইতালিয়ান ল্যাঙ্গুয়েজের একটা পরীক্ষা দিয়ে আপনাকে দেখাইতে হবে। এখন এই জিনিসটা অন্য ইউনিভার্সিটিতে আমি দেখলাম আপনাকে অনলাইনে পরীক্ষা দেওয়ার একটা সিস্টেম আছে, আপনাকে ওই অনলাইনে পরীক্ষা দিতে হবে, এটাকে কি যেন পরীক্ষা বলে আমি ভুলে গেছি অনেস্টলি, একটা টার্ম আছে ইতালিয়ান, ওই পরীক্ষাতে পাস করতে হবে। আর আমাদের ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে হয় না, আপনাকে একটা সার্টিফিকেট শো করতে হয়, সেটা আইএলটিএস হোক বা আপনি যাই হোক না কেন, যে ইংলিশ মিডিয়ামে পড়ছেন বা ইংলিশ ভার্সনে পড়ছেন, এটাকে আপনাকে দেখাইতে হবে যে আপনি ইংলিশ পারেন। হ্যাঁ, ইন্টারভিউ হয়তো বা নিবে, এটাকে থাকা লাগবে। আমি আন্ডার গ্রাজুয়েটের কথা বলছি, অ্যাডমিশনের প্রসিডিউরটা এটা। এন্ড আপনি যখন মাস্টার্সে যাবেন, সেটা মাস্টার্সের অনেক জায়গায় আইএলটিএস চায়, অনেক ইউনিভার্সিটিতে ল্যাঙ্গুয়েজ মানে আপনার ইংলিশ মিডিয়া অফ ইনস্ট্রাকশন চায়, শুধু ইংলিশ, আপনি আন্ডার গ্রাজুয়েট ইংলিশ মিডিয়ামে পড়ছেন সেটার উপরে হবে। পিএইচডির ক্ষেত্রে যদি যান, অ্যাজ অ্যান এক্সাম্পল আমার ক্ষেত্রে আমার আইএলটিএস লাগে না, কারণ কি আমি ফরেন কান্ট্রিতে ছিলাম। সো আমার কাছে মনে হয় যে এটা হয়তো আমাকে হয়তো কি বলে একটা স্ট্রং ভ্যালু ক্রিয়েট করছে। কিন্তু আপনি দেখেন, আমি যদি বাংলাদেশ থেকে ভিসা অ্যাপ্লিকেশন করতাম, আমাদের সাবকন্টিনেন্ট, কারণ আমি চায়না থেকে ভিসা অ্যাপ্লিকেশন করছিলাম এখানে, আপনি একটা স্কলারশিপ পায়ে গেলেই যে সব হয়ে গেল, মানে আমার কাছে মনে হয় আপনি সরি আমি জানি না আমি সব কমপ্লেক্স ওয়েতে বলতেছি কিনা, আপনি যদি তুমি মানে স্টেপ বাই বলতে যে আসলে বাংলাদেশি শিক্ষার্থী এবং গবেষকদের জন্য কোন স্কলারশিপ গুলো বাস্তবযোগ্য এবং অ্যাক্সেসিবল, এগুলো যদি একটু বলতে, তারপরে আমরা আমার মনে হয় যে কোন স্কলারশিপ অ্যাপ্লাই করে তারা ইজিলি পেতে পারে। আমার কাছে মনে হয় মাস্টার্সের যে স্কলারশিপ গুলা এগুলো ভেরি ইজি, এবং আমাদের কাছে যদি মানে আমাকে যদি বলেন, এবং এটা
যে কেউ কন্টিনিউ করতে পারে, ইটস নট ভেরি ডিফিকাল্ট, মানে আপনার মানে এখানে কোনো কন্ডিশন নাই, জাস্ট সিম্পলি আপনাকে অ্যাডমিশনটা পাইলে আইএলটিএস দেওয়া থাকলে আপনি ইজিলি ভিসা পেয়ে যাবেন। যদি আপনার আইএলটিএস দেওয়া থাকে আপনার ভিসা হওয়ার পসিবিলিটিস অনেক অনেক হাই। সো আমার কাছে মনে হয় ইউনিভার্সিটি যে স্কলারশিপ বা রিজনাল স্কলারশিপ গুলো আছে আর মেরি কিউরি পাইলে তো সোনাই সোহাগা, সো আপনার এটার জন্য বেস্ট। ওকে, তো দ্যাটস গুড। মানে আমার কাছে মনে হয় যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য আমার কাছে মনে হয় এটা খুবই ভালো হবে, কারণ অনেকে আমরা ভয় পাই যে আসলে স্কলারশিপ হবে কি হবে না, কিন্তু আমরা এখানে বাবুল তোমার কথা শুনে মনে হচ্ছে যে একটা কেউ যদি ভালো মতো প্রিপারেশন নেয় তাহলে এবং তার আইএলটিএস এবং জিআরই বা এগুলো থাকলে সে ইজিলি স্কলারশিপ পাবে। তো এই প্রেক্ষাপটে আমি জানতে চাচ্ছি যে আসলে যদি ফুল স্কলারশিপ আর ফুল ফান্ডেড স্কলারশিপ যদি পেতে চায় একজন আবেদনকারী, তাহলে তার প্রোফাইল কেমন হওয়া উচিত, বা সিজিপিএ বা আইএলটিএস অথবা রিসার্চ এক্সপিরিয়েন্স অথবা এসএপি, কোনটা তার আসলে কোনটা কতটা গুরুত্বপূর্ণ একটু যদি তুমি আলোচনা করতে। এটা অনেস্টলি এটা ম্যাটারস করে ডিফারেন্ট পার্সপেক্টিভে। মানে এই কোশ্চেনটা যদি আপনি চিন্তা করেন আপনি স্টেটমেন্ট অফ পারপাস বা রিসার্চ প্রপোজাল কিরকম হইতে পারে, আপনার সিজিপিএ কিরকম হইতে পারে, আপনার যে অ্যাপ্লিকেশন করতেছেন আইএলটিএস এর প্রিপারেশনটা কিরকম হইতে পারে, মানে এটা আপনি ডিফারেন্ট ওয়েতে পার্সপেক্টিভে চিন্তা করতে পারেন, এটা যদি আমাকে জিজ্ঞেস করেন। এখন অ্যাজ অ্যান এক্সাম্পল আমি ধরেন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, মানে ইন জেনারেল যদি চিন্তা করি, আমি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট বাংলাদেশ থেকে, আমি চিন্তা করতেছি 9 সেমিস্টারে গিয়ে, অ্যাজ অ্যান এক্সাম্পল 9 সেমিস্টারে গিয়ে আমি চিন্তা করতেছি যে আমি বিদেশে যে পড়াশোনা করতে যাব। আমাদের দেশে এরকমই হয় যে আমরা শেষের দিকে চিন্তা করি কি করব, বা মাঝখানের দিকে। তো অলরেডি ধরেন আমার সিজিপিএ অনেক খারাপ হয়ে গেছে, এখন আমি তো চাইলে সিজিপিএ অনেক ভালো করতে পারবো না, মোটামুটি একটা জায়গায় নিয়ে আসতে পারবো। সো এই জায়গা থেকে যদি আমি চিন্তা করি যে আমার সিজিপিএ খারাপ হয়ে গেছে আমি বিদেশে যেতে পারবো না, ইটস নট ট্রু। এই জায়গা থেকে আপনি যদি রিকভারি করতে চান, আপনার সিজিপিএ একটা জাস্ট একটা অপশন, একটা যে এটা আপনার স্কলারশিপের ক্ষেত্রে এটা বেটার, বাট খারাপ হয়ে গেছে, আপনি তো এটা আপনার হাতে নাই, সো আপনি চাইলে ভালো করতে পারবেন না। এখন কি আপনার হাতে আছে? অ্যাজ অ্যান এক্সাম্পল আপনি আইএলটিএস এর প্রিপারেশনটা একটু ভালো করে নিলেন, জাস্ট আমার কাছে মনে হয় খুব ভেরি স্ট্রংলি কেউ যদি ট্রাই করে, খুব বেশি কঠিন হওয়ার কথা না, একটা ভালো রেজাল্ট, আপনি কোন ইউনিভার্সিটি যাবেন, কোথায় যাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে সেভাবে আপনি প্রিপারেশন নেবেন আইএলটিএস। এখন আরেকটা জিনিস আছে, ধরেন আপনি এখন রিসার্চ করবেন, মানে ফর শিওর আপনার ফাইনাল ইয়ার একটা প্রজেক্ট করতে হবে, আমার কাছে মনে হয় সব ডিপার্টমেন্টই বাংলাদেশে এগুলো করে। এখন আপনাকে এমন একটা জিনিস নিয়ে পড়াশোনা করতে হবে যে আপনি যে দেশে যাচ্ছেন, অ্যাজ অ্যান এক্সাম্পল আপনি যদি চিন্তা করেন ইউরোপে আসবেন, দেখেন রিসার্চে আমার কাছে মনে হয় যে একটা স্টুডেন্ট, আমি যখন পড়াশোনা করি এই জিনিসটা খুব সিরিয়াসলি ভাবা উচিত যে আমার ফিউচার প্ল্যানটা কি। অ্যাজ অ্যান এক্সাম্পল আপনি যদি এখন কাজ করেন, এআই নিয়ে কাজ করেন এবং আইটি নিয়ে কাজ করেন, ইউরোপে শুধু আপনি যে ধরেন পড়াশোনার জন্য না, ইন পার্সপেক্টিভ ইন ফিউচারে, কারণ এই ইন্ডাস্ট্রিটাই হবে অলরেডি গ্রো করে গেছে, এআই প্লাস আইওটি, অ্যাপ্লাইড আইওটি, যদি একদম কোর এআই বিল্ডার হন, দ্যাটস সামথিং ডিফারেন্ট। বাট আমি বলতেছি যে এটার বিজনেস পার্সপেক্টিভ বা 10 বছর পর আপনার পড়াশোনার লেভেলটা কোন জায়গায় থাকবে, বা আপনার রিসার্চ গোলটা 10 বছর পর কোথায় গিয়ে দাঁড়াবে, সো ওইভাবে বা 15 বছর পর এটা কন্টিনিউ করা যাবে কিনা, তো এই জিনিসটা মাথায় রেখে আমার কাছে মনে হয় আপনার চিন্তা করতে হবে। আমি যেটা বলতেছিলাম যে আন্ডার গ্রাজুয়েটের যে প্রজেক্টটা আপনি করবেন, আপনার যে একটা ইন্টারেস্ট আছে সেই দিকটা চিন্তা করে রাখতে হবে। এখন আপনি যেই টপিকসটাতে মাস্টার্সে বা আন্ডার গ্রাজুয়েটের থিসিসটা করলেন, সেই থিসিসটার উপরে বেশ করেই আপনি যখন বিদেশে যাবেন ওই ইন্টারেস্টের উপরেই প্রফেসরকে খুঁজতে থাকবে। খোঁজার জন্য সেটা আপনাকে রিসার্চ গেট, লিঙ্কডইন কিংবা গুগল স্কলার একটু ঘাটাঘাটি করতে হবে। সেটা যদি ধরেন কারো হেল্প লাগে, ফর শিওর আপনার সিনিয়র কিংবা কাউকে আপনার প্রফেসরকে যার সাথে ভালো রিলেশনশিপ আপনি করতে পারেন। এন্ড মোস্ট স্ট্রংলি আমি যেটা বলবো, পাবলিকেশন সামটাইমস ম্যাটার, সামটাইমস নট আ ম্যাটার। আমার কাছে মনে হয় যে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য যদি আপনি পারেন অ্যাজ মাচ পসিবল আপনার থিসিসে টাইম দেন এবং ওই রিলেটেড প্রফেসরকে আপনি নক করতে থাকেন। যদি পসিবল হয় আপনি একটা প্রফেসর খুঁজেন যাকে আপনাকে মনে হয় যে উনি আপনাকে গাইড করতে পারবে বা মেন্টর করতে পারবে বাংলাদেশ থেকে, যার রিসার্চ এক্সপেরিয়েন্স আছে, এবং ইনস্টেড অফ দা মানে আপনার প্রপোজাল, মানে আপনি যে ইন ফিউচারে কাজ করবেন খুব হাই লেভেলের রিসার্চ আমার কাছে মনে হয় মাস্টার্স এর প্রপোজালে দেখে প্রফেসররা, বাট আপনি আসলে চিন্তা করতে পারতেছেন কিনা ওইটারই ফ্লো থাকা লাগবে। এন্ড যেটা আমরা ভুল করি, মানে আমার কাছে মনে হয় যে রিকমেন্ডেশন লেটার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেস্টলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এন্ড প্রফেসর এই জিনিসটা অনেক ভালো করে পড়ে। আমার প্রফেসর আমি দেখতেছিলাম লাস্ট ইয়ারে পিএইচডি তে বাংলাদেশ থেকে দুইটা ছেলে অ্যাপ্লাই করছে, অনেস্টলি আমি নাম বলতে চাই না, অনেক টপ জায়গায় দুইটা ফ্রেন্ড অ্যাপ্লাই করছে, দুইটা ফ্রেন্ডের আমি বলতে চাই না, সরি, সেম
হুম। সেম আপনার রিকমেন্ডেশন লেটার, জাস্ট নামটা ডিফারেন্ট, প্রফেসর সাইন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইটস ভেরি ব্যাড। মানে আমি হুম, আমি 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 আসলে মানে হুম, মানে অবাক হইছি, এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেস্টলি। কারণ আমি হ্যাঁ, আমার যে প্রজেক্ট আছে আন্ডার গ্রাজুয়েটে, হুম, নিশ্চয়ই আলামিন ভাইয়ের প্রজেক্ট যদি আমরা সেম বেজে পড়াশোনা করি সেম হবে না। প্রজেক্ট হুম, টাইটেল ডিফারেন্ট হবে, একজনের ধরেন আন্ডারস্ট্যান্ডিংটা ডিফারেন্ট। আই মিন এই রিকমেন্ডেশন লেটারটা একটা প্রফেসর অনেক নাইসলি অবজার্ভ করে। অ্যাজ এন এক্সাম্পল, ধরেন আপনি আমাকে একটা কাজ দিয়েছেন, আমি হয়তো হুম, 2 সপ্তাহে করছি। আপনার আরেকটা হুম, স্টুডেন্ট আছে, ও হয়তো 1 হুম, সপ্তাহে করে দিছে। সো হুম। আমি টাইম অনুযায়ী করছি, ও 1 সপ্তাহ আগে করছে। দেখেন ২ টা স্টুডেন্টের জাজমেন্ট কিন্তু ডিফারেন্ট হবে। লাইক আপনার হ্যাঁ, হ্যাঁ, টাইম হ্যাঁ। অনুসারে কাজ করতেছে কিনা, আরেকজন হয়তো ৩ হুম, সপ্তাহ লাগবে। সো হুম, এই জিনিসগুলা আপনার রিকমেন্ডেশন লেটারে ফুটাই তুলতে হবে নাইসলি। এন্ড ফর হুম, শিওর আপনি যে প্রজেক্টটা করবেন, এই প্রজেক্টটা আপনার রিসার্চ প্রপোজালে বলেন, এক একজন এক এক ওয়েতে বলে এটারে। হুম। সব বলে, কেউ স্টেটমেন্ট অফ দ্য পারপাস বলে, রিসার্চ প্রপোজাল হ্যাঁ, বলে। So হ্যাঁ, এই হ্যাঁ। জিনিসগুলাই থাকা লাগবে আরকি। না, না, তো আমি তোমাকে এটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। তো আমরা স্টেটমেন্ট অফ পারপাস অথবা এসওপি এটা নিয়েও আলোচনা করব। আমাদের একজন দর্শক উনি প্রশ্ন করছে পিএইচডি এর জন্য অ্যাপ্লিক্যান্টের প্রোফাইল রিকোয়ারমেন্টস কেমন হওয়া লাগবে? এটা নিয়ে তুমি যদি একটু বলতা। উনি জিজ্ঞেস করছে, আমি এটা Um, তোমাকে uh, দিলাম। তুমি এটা যদি একটু শর্টে yes. বলো, একটু সংক্ষেপে কিন্তু বাট খুব অনেস্টলি ভালোভাবে একটু আমি আমি যে ডিসকাশন গুলো করলাম একটু আগে, যে হ্যাঁ, আপনার সিজিপিএ ম্যাটার্স, হুম, আপনার রিকমেন্ডেশন লেটার ম্যাটার্স, আপনার সব হুম, ম্যাটার্স, আপনার আইলস হুম, ম্যাটার্স, এবং হুম, আপনার দেখেন, যদি আমি এগুলো বললাম, বাট অ্যাজ এন এক্সাম্পল, হুম, আপনার প্রফেসর আপনাকে হুম, ইন্টারভিউর জন্য ইমেল দিল যে আপনি 9:30-এ জয়েন করবেন। হুম, হ্যাঁ, আপনি 9:25 থেকে রেডি হয়ে রয়েছেন, আরেকজন ধরেন হুম, 9:20 হয়ে রেডি হয়ে রয়েছে, সামহাও আপনার হুম, ইন্টারনেট কানেকশন প্রবলেম হলো, হুম, হুম, আপনি জয়েন করতে পারলেন না, তো ও ইন্টারভিউ হুম, দিয়ে দিল, তো প্রফেসর কি হুম, আপনাকে, আপনি চিন্তা করবেন যে আপনি টাইম হুম, অনুযায়ী প্রপার ওয়েতে আপনি মিট করেন হুম, নাই, ফর শিওর আপনার হ্যাঁ, প্রবলেম ছিল, বাট এই প্রবলেমটা হ্যাঁ, তো হুম, প্রফেসর বুঝবে না। সো হ্যাঁ। প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় নাইস ওয়েতে প্রেজেন্ট করার জন্য, মানে এটা আমার ব্যক্তিগত মতামত। প্রফেসররা যখন ওকে, দেখে থ্যাংক যে ইউ। থ্যাংক ইউ বাবুল। আমরা ডিটেইলসে আরো এগুলো নিয়ে আলোচনা করব। তো সেক্ষেত্রে আমাদের সাথে থাকুন। আমরা আরো ডিটেইলসে আমি বাবুলকে জিজ্ঞেস করব সবগুলো প্রশ্ন, যে কিভাবে এপ্লাই করলে ওখানে স্কলারশিপ পাওয়া যাবে। তো আমি এখানে আসতেছি এই বিষয়ে। তো আমি যেটা জানতে চাচ্ছিলাম যে তোমার কাছে যে ইউরোপে পড়াশোনা বা গবেষণার মানে আবেদন, যদি এই প্রক্রিয়াটা কিভাবে, মানে ধাপে ধাপে তুমি যদি একটু আলোচনা করতে, তাহলে ভালো হতো। হ্যাঁ, বোঝার জন্য সুবিধা হতো যে কিভাবে আসলে আবেদন প্রক্রিয়াটা কেমন। মানে স্টেপ বাই দেখেন, স্টেপ তুমি যদি একটু আলোচনা করো, আমার আমি কাছে মনে হয়। ভেরি শর্ট, ভেরি শর্ট, হুম, আমি হুম, বাংলাদেশ ইউনিভার্সিটিতে, মানে বাংলাদেশে আছি, হুম, ধরেন আন্ডার গ্রাজুয়েট কিংবা মাস্টার্সের স্টুডেন্ট যাই হোক না কেন, আমাকে হুম, এরপরে থেকে নেক্সট যে এডুকেশন স্টেপটা আমাকে চিন্তা করতে হবে, আমি মাস্টার্সের হ্যাঁ, জন্য যাচ্ছি কিনা, পিএইচডি এর হুম, জন্য যাচ্ছি কিনা, পোস্ট ডক কিংবা রিসার্চের ব্লাবলা, হ্যাঁ, ইভেন দো হুম, হুম, ইঞ্জিনিয়ার যাই হোক না কেন, আমাকে সেই হ্যাঁ, পজিশনটা খুঁজতে হবে। এখন হ্যাঁ, সেই পজিশনটা খোঁজার জন্য আমাকে, যদি আপনি ইতালি আসতে চান, বেটার হচ্ছে হ্যাঁ, আপনি কোন শহরে থাকবেন সেই শহরটাও সিলেক্ট হ্যাঁ, করতে পারেন, এবং হুম, স্পেসিফিক শহর, অনেকের ধরেন শহর নিয়ে চিন্তা করে না, বাট আমার কাছে মনে হয় ইটস ভেরি ইম্পর্টেন্ট যে হ্যাঁ, আপনি কোন শহরে থাকবেন, ওই শহরের হ্যাঁ, কালচার কিরকম, এবং আপনার কমিউনিটির লোকজন আছে কিনা। বিদেশে অনেকে আসলে হুম, অনেকে অ্যালোন হুম, ফিল করে, অনেস্টলি এই কথা তো অনেকে বলে হুম, না, বাট আমি যাই না, হুম, আমি এটা বলা ঠিক হচ্ছে কিনা, অনেকে একাকিত্ব না, বোধ ঠিক করে। আছে, সেই ঠিক আছে। জায়গা থেকে আপনাকে দেখতে হবে যে আপনার ডোমেইনের নলেজ, মানে আপনার লোকাল পিপল আছে কিনা, মানে আপনার ডোমেইনের হুম, লোক আছে কিনা, আমি হুম, এটা বলতে চাচ্ছি যে আপনি হুম, যেটা কাজ হুম, করতেছেন হুম, সে কাজের জব আছে কিনা, সেই হুম, স্পেসিফিক জায়গাটাকে আপনার হুম, লোকজন খুঁজে বের করতে হবে। লোকজন মানে কি, ধরেন আপনি এখন মাস্টার্সের স্টুডেন্ট, মাস্টার্সে আসতে যাবেন, এন্ড মাস্টার্সে আপনার হ্যাঁ, ডিপার্টমেন্টটা কিরকম, আপনার হ্যাঁ, প্রফেসরের ফান্ডিং আছে কিরকম, আপনি ওই প্রফেসরের, ধরেন হ্যাঁ, একটা প্রফেসর, আপনি আন্ডার গ্রাজুয়েট যে প্রজেক্টটা হুম, হুম, করছেন সিমিলার রিসার্চ না, ধরেন হুম, 70% 80% মিল আছে, হুম, আপনি প্রফেসরের নাম দিয়ে গুগলে হুম, সার্চ করলেন, আমি হুম, শিওর ওনার প্রোফাইলটা হুম, আসবে ইউনিভার্সিটি কিংবা ল্যাব, হুম, দেখবেন উনি ল্যাবে কি কি কাজ হুম, করছে, হুম, হুম, আপনার সাথে কিরকম কাজ হয়। হ্যাঁ, এখন ধরেন তারপর উনি হ্যাঁ, আপনাকে একটা ফরমাল ইমেল করতে পারেন, লিঙ্কডইনে এড হুম, রাখতে পারেন, হুম, ধরেন আপনার ডোমেইনের হুম, 50টা প্রফেসরকে বা 50টা হুম, সায়েন্টিস্টকে কিংবা সিও হ্যাঁ, কে আপনার লিঙ্কডইনে রেখে হুম, দিলেন, আপনি দেখবেন হুম, তাদের কাছে কোনো অপরচুনিটিস আছে কিনা, আপনার লিঙ্কডইনে ফলো করতে পারবেন। সো যদি হ্যাঁ, এই জিনিসটা আপনি প্রপার ওয়েতে ফলো করেন, ফর শিওর, দেখেন হ্যাঁ, আপনি যদি পড়াশোনা করতে চান, আপনার ট্রান্সক্রিপ্ট লাগবে, আপনাকে হুম, অনেক হুম, নোটারাইজ করতে হবে, ভিসার হুম, জন্য হ্যাঁ, আইএলটিএস দেওয়া লাগবে, তারপরে হ্যাঁ, অ্যাডমিশনের যে রিকোয়ারমেন্ট গুলো আছে ওইগুলোর সাথে যাইতে হবে। ইটস ভেরি কমন হুম, ফিনোমেনা আই থিংক। হ্যাঁ, সো এইগুলোতে হুম, হুম, আপনাকে যাইতে হবে। মোস্ট হুম, ইম্পর্টেন্ট থিং ইজ, আপনি যদি ধরেন প্রফেসরের সাথে সামহাও কানেক্টেড হয়ে যেতে পারতে চান, সামহাও কোনো হুম, প্রজেক্ট বা রিসার্চ থ্রুতে,
ইটস দ্য নাইস ওয়ে ইন দ্য ওয়ার্ল্ড। অনেস্টলি আমার পিএইচডি হইছে কেমনে যদি আমি সেটা বলতে চাই, এখন অবশ্যই এটা অবশ্যই জাস্ট শেয়ার করুন। প্রফেসরের সাথে হুম হুম আমি যে পিএইচডি তে অপরচুনিটিটা হইছে সেটা দেখেন হুম কেমনে হইছে। হুম আমি ওই প্রফেসরকে ফলো করতেছিলাম 3 ইয়ার্স নিয়ারলি। হুম আমি যখন চায়নাতে শুরুতে যাই আমি মানে রিসার্চ শেখার জন্য আমি কিছু হুম লোক খুঁজতেছিলাম মানে ইন হুম জেনারেল। তো আমি হ্যাঁ ফার্স্ট ইয়ারের পর আমি একটা কনফারেন্স পেপার সাবমিট করি, সেটা ছিল কনফারেন্স ইন্ডিয়াতে, তখন ছিল কোভিড-19। তো ওকে আমি কোভিড-19 অনলাইনে প্রেজেন্ট করতেছিলাম। আমার হ্যাঁ ওয়ার্কের সাথে ভেরি সিমিলার ওয়ার্ক প্রফেসর ওইখানে কিনোট স্পিকার ছিল। হ্যাঁ এন্ড হ্যাঁ উনি অনেক বিগ প্রফেসর, জানকাল ফরটিনো। হুম আমি হুম আমার আইটিতে যারা কাজ করে তারা অনেকে সবাই এক নামে চিনে। তো আমি ওকে দেখলাম যে আমার কাজ ওনার কাজ ভেরি সিমিলার। হুম জাস্ট টু কিউরিয়াস আমি ওখানে একটা হ্যাঁ মেসেজ করলাম, মানে হ্যাঁ ওই চ্যাটে। আমার চ্যাটে কাছে হ্যাঁ মনে টিমসে ছিল না, চ্যাটে আমি একটা মেসেজ করলাম, দেখলাম হ্যাঁ যে অ্যাডমিনের কাছে গেছে, আপনার যে হ্যাঁ ম্যানেজ করতেছে তার কাছে, মানে জাঙ্গল ফোর্টিনের কাছে যায় নাই। তো হ্যাঁ উনি হ্যাঁ কিছুক্ষণ পর দেখি যে ওই ইমেলটা আমাকে দিয়ে দিল যে ওনার সাথে ইমেল করেন। আমি জাস্ট কিউরিয়াসলি যে আমার কাছে ওনার সাথে থাকা লাগবে, ব্যাপারটা নট লাইক দিস। হ্যাঁ ইয়েস ইয়েস তো উনার সাথে জাস্ট আমি কি বলে কথা বলে পরে আমি জানি না উনি এত বিগ প্রফেসর, জাস্ট কিউরিয়াসলি যে সিমিলার থিংস আমি হ্যাঁ ইন্টারেস্টেড, তোমার রিসার্চ দেখে যদি পসিবল হয় উই ক্যান কোলাবরেট ব্লা ব্লা ব্লা। জাস্ট চ্যাট বক্সে লিখছি। হ্যাঁ এন্ড দেন আমি যখন ওনার নামটা ইমেলটা পাইছি গুগলে একটু সার্চ করে দেখছি। হ্যাঁ সো উনি অনেক বিগ প্রফেসর। তখন দেখার ওকে পর আমি বলি যে হ্যাঁ দেন ওনার সাথে আমি লিঙ্কডইন অ্যাড হইলাম, ইমেল করলাম জাস্ট নরমালি যে তোমার প্রজেক্ট আমার প্রজেক্ট ভেরি সিমিলার। উনি রিপ্লাই হ্যাঁ করলো। এটা কেন করছে জানেন? শুধুমাত্র সিমিলার থিংস হওয়ার কারণে। দ্যাটস গুড দ্যাটস গুড ভেরি আপনি ইন্টারেস্টিং হ্যাঁ হ্যাঁ, যদি সিমিলার ওয়েতে কাউকে মানে নক করতে পারেন, হুম দে উইল ওপেন দ্য ডোর। ওকে দ্যাটস গুড মানে যদি আপনি জানতে পারেন যে আপনার কি দরকার এবং সে যদি বুঝতে পারে যে আপনি এই জিনিসটা আপনার দরকার, মানে উই আর ইন দ্য সেম গোল। সো তার তো দ্যাটস গুড কাউকে না লাগবে তার কাজ করার জন্য, কারণ প্রফেসররা তো ধরেন আপনাকে গাইড করবে, বাট তার কাজ করার জন্য কেউ একজন লাগবে। যখন এরকম হইলো দেন হচ্ছে উনি সাডেনলি ওনার লিঙ্কডইনে পোস্ট করছিল, আই রিমেম্বার, যে উনি হচ্ছে পিএইচডি স্টুডেন্ট নেবে, তার লাগবে 4 জন্য 500। আমি দেখলাম আমার প্রজেক্টের সাথে ভেরি হ্যাঁ সিমিলার, হ্যাঁ কারণ আমি টিসিএন নিয়ে কাজ করছিলাম। আমার মনে আছে আমি চায়নাতে টিসিএন নিয়ে কাজ করছিলাম, টেম্পোরাল কম্প্রেশন নিউমেরিক্স টাইম সিরিজের জন্য অনেক পপুলার একটা মডেল। সো আমি এই মডেলে কাজ করছি, দেখলাম উনি আইওটি তে সিমিলার টাইপ কাজ করবে, মানে একটু ডিফারেন্ট গোল। বাট হ্যাঁ যখন আমি দেখলাম তখন ধরেন আমি অ্যাপ্লিকেশন করে দিয়েছি এখানে এবং ওনাকে জানাইছি। এখন হ্যাঁ ওনার সাথে উনি আমাকে আগে থেকে চিনতো, বাট উনি তো আমাকে কোনো ফেভার দেয় নাই, কারণ আমার এক্সপেরিয়েন্স আছে সিমিলার জিনিস, বাট উনি আমাকে জানতো। হ্যাঁ দ্যাটস সো গুড এই ডিফারেন্ট, মানে আপনার ডিফারেন্ট না, মানে হুম সিমিলার ডোমেইনের লোক, আপনার হুম লোকজন যদি পরিচিত না, মানে আপনার নেটওয়ার্কে থাকে, সো এটা আপনাকে অনেক বেটার স্ট্যান্ড অপরচুনিটি দিবে অনেস্টলি। ও দ্যাটস গুড আমি 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 যারা এখন অনলাইনে আমার সাথে লাইভে আছে বা পরবর্তীতে দেখবে তাদের জন্য বলে রাখি যে বাবুল যেভাবে বললো আসলে এটা খুবই রিয়ালিটি বাস্তবে মানে জবগুলো থেকে শুরু করে স্কলারশিপ কিন্তু লিঙ্কডইনের মাধ্যমে ম্যাক্সিমাম হয়। তো বাবুলের খুবই সুন্দর একটা চমৎকার তার লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করছে। আমার কাছে মনে হয় সবার জন্য এটা উপকার হবে। তো আমি স্টুডেন্ট যারা আছে বা যারা বিভিন্ন জব করতে চায় তাদেরকে আমি বলবো যে আপনারা অবশ্যই লিঙ্কডইনে আপনাদের জন্য একটা প্রোফাইল থাকে, হ্যাঁ? এবং আপনি জাস্ট বাবুল যেটা তার অভিজ্ঞতা শেয়ার করলো জাস্ট ফলো আপনার ডোমেনে যারা কাজ করে বা যে ফিল্ডে আপনি যেতে চান সেই ফিল্ডের লোক প্রফেসরদের অথবা এক্সপার্টদের ফলো করতে হবে এবং তাদের সাথে কানেক্ট থাকতে হবে। আমি এটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম বাবুলকে তোমাকে যে আসলে যে ইতালিতে যে প্রফেসরদের সাথে আসলে যোগাযোগ করার সঠিক পদ্ধতি, সাপোজ তোমার আগে থেকে একটা পরিচয় ছিল কিন্তু যদি কারো পরিচয় না থাকে তাহলে সে কিভাবে আসলে প্রফেসরদের সাথে যোগাযোগ করতে পারে, সেটা যদি মানে যদিও সিমিলার তারপরে একটু যদি তুমি বলতা। দেখেন আমি মানে এটা যদি ধরেন এখন বলতে হয়, একটা হ্যাঁ ছেলেকে যদি ধরেন কোনো একটা মেয়ে ভালো লাগে যায়, সেটা হ্যাঁ পড়ানোর জন্য ধরেন ওর জীবনের সবকিছু স্যাক্রিফাইস করতে পারে, ধরেন ঘুম রাত। আপনাকে যদি পিএইচডি কোনো ধরেন সিমিলার ওয়েতে আপনার ভালো লাগে যায়, সিমিলার ডোমেইনে যান, হ্যাঁ ফর শিওর আপনার অ্যাপ্রোচ থাকা লাগবে ওইভাবে। অ্যাজ অ্যান এক্সাম্পল কিরকম, ওই লেভেলের অ্যাপ্রোচ থাকা লাগবে কিরকম। আপনি দেখবেন আন্ডার গ্রাজুয়েটে আপনি বায়োইনফরমেটিক্স এর লেটস সে আপনি আরএনএ নিয়ে কাজ করছেন, আরএনএ সিকোয়েন্সিং নিয়ে আপনি একটা ইউরোপের প্রফেসর পাইলেন। আপনি যদি বাংলাদেশ টাইমে যদি ধরেন বাংলাদেশ আর্লি ইন দ্য মর্নিং একটা ইমেল সেন্ড করলেন ইউরোপের একটা প্রফেসরকে, তার এখানে কিন্তু মিডনাইট, সে কিন্তু আপনাকে রিপ্লাই করার পসিবিলিটি জিরো। আমি কেন বলছি সরি, জিরো না সরি, মানে লেস, এটাকে জিরো বলা যায় না, লেস। কেন? কারণ তার
আর্লি ইন দ্য মর্নিং এ তাদের অনেকগুলো ইমেল আসবে, হ্যাঁ সকালের দিকে যখন অফিস করবে, তো আপনার ইমেলটা মাঝখানে চলে যাবে, ইভেন হ্যাঁ দেখা হ্যাঁ গেছে তার জন্য হয়তো পড়াই হবে না। সো হুম এই জিনিসটা অনেক সিরিয়াসলি মাথায় রাখা লাগবে যে আপনি হ্যাঁ কোন দেশে ইমেল করতেছেন, কবে ইমেল করতেছেন, কখন ইমেল হ্যাঁ করতেছেন। অ্যাজ অ্যান হ্যাঁ এক্সাম্পল, ধরেন প্রফেসর আপনার ইমেলটা রিড করছে হ্যাঁ বাট রিপ্লাই করতে পারে নাই, আপনাকে এটা ফলো আপ করা লাগবে। ওকে টুমরো হি উইল রিপ্লাই, অনেস্টলি হুম এটা হচ্ছে হুম হি অর শি উইল রিপ্লাই, বাট হুম হুম আপনাকে প্যাশন হইতে হবে এবং ওইটার ফলো আপ করা লাগবে। যে আপনি একটা ইমেল করলেন, সে রিপ্লাই দিল না, হুম আপনি ভাঙা পড়লেন, ব্যাপারটা এরকম না। হুম আপনাকে রিপ্লাই করা লাগবে। এবং আমার কাছে মনে হয় যে বেস্ট ওয়ে, আপনি যদি প্রফেসরের সাথে কমিউনিকেশন করতে চান, ওয়ান ইমেল দেন সেকেন্ড অপশন লিঙ্কডইন। কারণ আপনি যদি দেখেন ওনার কোনো পোস্ট রিলেটেড, দেন ইউ ক্যান কন্টাক্ট। আবার সাম হুম প্রফেসর আছে অনেক নাইসলি কথা বলে লিঙ্কডইনে, আবার অনেক হ্যাঁ প্রফেসররা আছে যারা রিপ্লাই করে না, বেশি ওরা অনেক বিজি থাকে। সো বেটার হচ্ছে ওকে আমার কাছে মনে হয় ইমেল এন্ড সেকেন্ড অপশন লিঙ্কডইন, যদি পসিবল হয় সিমিলার টাইপের পোস্ট অন লিঙ্কডইনে থাকে, কেউ যদি পেয়ে যায় আর কি। না এখন আমি জানতে চাচ্ছি, যদি মনে করো কেউ ভালো এইভাবে তোমার কথা মতো সঠিক সময় ইমেল করলো, যাতে ওয়ার্কিং ডেতে একদম প্রথম আর্লি আওয়ারে ইমেল করলো 8টা বা 9টার দিকে, কিন্তু তারপরেও অনেক সময় রিপ্লাই দেয় না প্রফেসর, সেক্ষেত্রে এই যে কোল্ড ইমেলে কি কি লিখলে তারা উত্তর মানে দিবে, এরকম জানা থাকলে তুমি তো আমাদের সাথে শেয়ার করতে। রাইট, এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ আমার প্রফেসরের সাথে লাইক ও আমার অনেস্টলি ফ্রেন্ড, ঠিক হ্যাঁ আছে, মানে আমি বলি ওনাকে ফ্রেন্ড, উনি আমাকে বলে যে তুমি আমার ছোট ভাই কিংবা হ্যাঁ আমার সন্তান কিংবা হ্যাঁ আমার কাছে, আমাকে স্টুডেন্ট বলে পরিচয় করে না কোথাও, অনেস্টলি ওকে কোথাও করে নাই, এখন পর্যন্ত দ্যাটস কোথাও গুড করে নাই। দ্যাটস গুড তো হ্যাঁ ও আমাকে বলে যে তুমি যে রিসার্চ করছো সেটাকে হ্যাঁ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। এখন হ্যাঁ আপনি একটা ইমেল লিখলেন, নরমালি সবাই ইমেল লেখে, হ্যাঁ ধরেন আমি একটা হ্যাঁ ইমেল হ্যাঁ লিখছি, আপনি একটা ইমেল লিখছেন, সবাই ইমেল করছে, কত ইমেলে রিপ্লাই করবে, ওর হাতে ইয়েস টাইম ইয়েস নাই। ইয়েস কারণ আপনি জানেন একজন প্রফেসরের কতটা রেসপন্সিবিলিটিস থাকে, হুম আর হুম হুম ইউরোপিয়ান প্রফেসরদের আর প্রবলেম হচ্ছে ওদের অনেক প্রজেক্ট সুপারভাইজ করতে হয়, ইয়েস প্রাইভেট এবং পাবলিক, হ্যাঁ এবং কোর্সেস তো আছেই। সো হুম হুম এই হুম জিনিসটা ওদের আমার কাছে মনে হয় টাইমটা ভেরি হুম ডিফিকাল্ট টু রিপ্লাই, বাট হুম আপনাকে ওই ক্রাইটেরিয়াটা আপনাকে ক্রিয়েট করতে হবে, মানে আপনাকে সে রিপ্লাই করার জন্য আপনাকে ফোর্স করতে হবে। এখন ফোর্স কিভাবে করতে পারেন, হ্যাঁ অ্যাজ অ্যান এক্সাম্পল, আপনি যদি কোনো হ্যাঁ মেয়েরে বলেন যে তোমার চোখটা অনেক সুন্দর, আপনি কি হুম বলবেন? হুম মেয়েটা বলবে আমাকে অনেক সুন্দর বলছে। হ্যাঁ 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 সো আপনার বাচ্চার যদি আপনি একটা চকলেট দেন, ও চকলেট বললেন তোমার জামাটা অনেক সুন্দর, আর খুশি হয় না? সো হ্যাঁ হ্যাঁ এরকম একটা অ্যাপ্রোচ করতে হবে। তো আপনি প্রফেসরকে তো এগুলো বলতে পারবেন না। প্রফেসর হ্যাঁ এগুলো বলতে অলংকার একটা, ধরেন একটা পেপার উনি রিসার্চ পাবলিশ করছে, উনি একটা প্রজেক্ট করতেছে। তো হ্যাঁ ধরেন রিসেন্ট একটা পেপার পাবলিশ করছে, আমি তোমার পেপারটা পড়লাম, অনেক নাইস, আমার হুম এই লাইনটা খুব ভালো লাগছে বা এই কাজটা অনেক ভালো লাগছে, আমি এই হুম জিনিসটার প্রতি ইন্টারেস্টেড। সো হুম এই কথা হুম বললে ধরেন প্রফেসর বলবে না, ও আমারটা অ্যাপ্রিশিয়েট করতেছে। হ্যাঁ 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 স্পেসিফিক একটা পেপারের একটা লাইন বা একটা হ্যাঁ টপিকস নিয়ে বলবেন যে আমি এই টপিকস এর উপর ইন্টারেস্টেড, বা আমার হুম আসলে হুম ইন্টারেস্টেড আছে, বা আমি হুম তোমার পেপারটা পড়ছি, আমার কাছে খুব ভালো লাগছে, প্রেজেন্টেশনটা হ্যাঁ ভালো লাগছে, লাইক হ্যাঁ দিস। হ্যাঁ হ্যাঁ হুম হুম ও দ্যাটস গুড। তার মানে ওখানে প্রফেসর যে ফিল্ডে কাজ করে ওই ফিল্ড নিয়ে মেনলি যদি একটু ইন্টারেস্ট দেখানো যায়, তাহলে প্রফেসর অনেক সময় রিপ্লাই দেয়। ওকে দ্যাটস রাইট। গুড। আর কিছু আমার কাছে মনে হয় তোমার কথা থেকে অনেক কিছু আমরা জানতে পারলাম, এবং যারা দেখবে বা দেখতেছেন তারা অনেক কিছু জানবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ইমেল খালি লিখলে হবে না, ইমেল এমনভাবে লিখতে হবে যাতে প্রফেসর রিপ্লাই দেয় এবং সঠিক সময় পাবো, এন্ড যেটা হ্যাঁ টাইমলি এটা ইয়ে করতে হবে। হ্যাঁ, এন্ড ওয়ান মোর থিং, আপনি যখন হ্যাঁ ইমেল লিখবেন, হুম অনেকে দেখেন এখানে দুটো অপশন আছে। হ্যাঁ শিওর অনেকে বলে যে অনেকে হুম বলে যে সিভি অ্যাটেস্টেশন করে দাও, হ্যাঁ গিটহাব হ্যাঁ লিংক হ্যাঁ দাও, হ্যাঁ তোমার হ্যাঁ রিপোজিটরি দাও। হুম এটা হুম ডিপেন্ড করে ভাই আসলে। আপনি হুম অনেক হুম বড় ইমেল লিখলেন, অ্যাজ অ্যান হ্যাঁ এক্সাম্পল, হ্যাঁ অনেক বড় ইমেল হ্যাঁ তো পড়ে না। আপনাকে না সিনক্রোনাইজ হইতে হবে। সবকিছু হ্যাঁ শর্ট ইমেইলে করতে হবে। হুম ধরেন আপনি হুম সিভি দিয়ে দিলেন, হুম বাট সিভি তার চেক করার সময় নাই। আপনি হ্যাঁ অনেক সময় ধরেন লিংক দিয়ে দিলেন, তার লিংক হুম ওপেন করে আরেকটা ট্যাবে যাওয়ার সময় নাই। হ্যাঁ, যদি হ্যাঁ সে ইন্টারেস্টেড হয়, এটা আমার হ্যাঁ ব্যক্তিগত মতামত, সে হ্যাঁ আপনার কাছে সিভি চাবে। সো হ্যাঁ শিওর আপনি সবকিছু একই মেইলে দেওয়ার চেষ্টা না করে, আমার কাছে মনে হয় হুম স্টেপ বাই স্টেপ ফলো আপ করেন। স্টেপ ওকে বাই স্টেপ। ধরেন হুম একটা ইন্টারেস্ট দিলেন, পরে ওটা ফলো আপ হুম করলেন যে প্রফ আমি আসলে আমার সিভিটাও হুম এড করে দিলাম, তুমি হুম দেখতে পারো। আমি আমার হ্যাঁ পেপারটাও এড করে দিলাম, সেকেন্ডটা ফলো হ্যাঁ আপ ইমেইলে। যদি সে ওকে ইন্টারেস্ট হয় ফর সিওর সামহাউ সে হয়তো হুম দেখবে সবগুলো। মানে ওকে এটা দ্যাটস আমার গুড ব্যক্তিগত মতামত, আমি জানি না দ্যাটস গুড দ্যাটস সবাই গুড। আমার এক সাথে একজন একমত হবে কিনা। এক একজন এক একভাবে টেকনিক ফলো করে, কিন্তু তুমি তো ওভারঅল সবকিছু বলছো। তো এটা খুবই একটা ভালো অ্যাপ্রোচ, যে আমি প্রথমে জাস্ট ইন্ট্রোডিউস হয়ে দ্বিতীয় ফলো আপে আমি আমার সিভি সম্বন্ধে বললাম অথবা আমার রিসেন্ট কাজ। হ্যাঁ, তো এটাও খুব ভালো। তো তুমি তো অনেক কিছু বলছো যে আসলে কিভাবে আবেদন পরীক্ষা এগুলো নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু আমি আরেকটু জানতে চাচ্ছি যে আমাদের যে বাংলাদেশের শিক্ষার্থীরা সাধারণত তারা যে রিসার্চ প্রপোজাল লেখে, তখন তারা আসলে মেনলি কি কি ভুলগুলো করে, তোমার অভিজ্ঞতা থেকে কি মনে হয়,
বা যদি একটু বলতে যে কি ভুলগুলো আসলে করে মেইনলি তারা। এখন এই রিসার্চ প্রপোজালে যদি আপনি কথা বলতে চান, আমি যদি মাস্টার্সের কথা চিন্তা করি, হ্যাঁ পিএইচডি কথা চিন্তা করি, একটা পার্সপেক্টিভ বা আপনি তার হাই লেভেলের রিসার্চ হ্যাঁ প্রপোজাল সামথিং ডিফারেন্ট। হুম হুম আমরা ইন হুম জেনারেল লেটস সে আমরা মাস্টার্সের রিসার্চ প্রপোজাল করতে যাব। এখন অফকোর্স হ্যাঁ হুম আমি আসলে অ্যাজ অ্যান এক্সাম্পল, আপনি যদি হুম একটা প্রপোজাল লিখেন, আমার কাছে মনে হয় বাংলাদেশ থেকে যারা হুম প্রপোজাল লিখে তারা হচ্ছে ইন জেনারেল লেখে এআই ইন বিগ ডাটা, হুম অ্যাজ অ্যান হুম হুম, এক্সাম্পল এআই ইন হ্যাঁ বিগ ডাটা। এটা হ্যাঁ টাইটেল হইতে পারে না, এটা আমার ব্যক্তিগত মতামত হুম অনেস্টলি। হুম কেন হুম আমি বললাম, এটা এটা অনেক মানে বড় এরিয়া। হুম এখানে আপনি স্পেসিফিক কি কাজ করবেন এটা আপনাকে সিনক্রোনাইজ করতে হবে। হুম এখন হুম হয়তো এআই আসার পর অনেকে চিন্তা করে যে না, এখন এআই তে লিখে তো এআই রিসার্চ হুম, প্রপোজাল লিখে দিল। এই জিনিসটা হ্যাঁ কইরেন না, কারণ এখন এআই দিয়ে আপনি একটা জিনিস লিখলেন, আমার হুম সরি আমি জানি না এটা বলা ঠিক হবে কিনা। আম, আমাদের এশিয়ার কোন একটা স্টুডেন্ট হবে, আমি নাম দেখে বুঝতে পারছি, চায়নাতে একটা হুম মাস্টার্স করবে, সে হুম, প্রপোজাল লিখছে। হ্যাঁ হ্যাঁ আমি ধরেন জানি না, আমার রিসার্চ মানে আমার রিসার্চ নিয়ে আমি কথা বলি নাই খুব একটা বেশি। হুম আমি বেসিক্যালি ট্রান্সফর্মার মডেল, যেটা হচ্ছে হুম আপনার চ্যাট জিপিটি বা এলএলএম যতগুলো আছে হুম ট্রান্সফর্মার থেকে হয়েছে। সো আমি বেসিক্যালি এই মডেলটা নিয়ে কাজ করছি। তো চায়নাতে এক প্রফেসর আছে, আমার সাথে মোটামুটি খুব ভালো সম্পর্ক। হ্যাঁ তো উনি ওনার একটা মাস্টার্স স্টুডেন্টের একটা প্রপোজাল আমার কাছে পাঠাইছে। মানে আমি একদম স্পেসিফিক ধরে ধরে কথা বলি। হ্যাঁ উনি শিওর চ্যাট জিপিটি দিয়ে উনি চ্যাট জিপিটি ওই স্টুডেন্টটা চ্যাট জিপিটি দিয়ে প্রপোজাল লিখছে। হ্যাঁ এন্ড উনি যে লিখছে কেন, কারণ একটার সাথে আরেকটার কোনো কানেক্টিভিটি নাই, ফ্লো নাই, এবং আপনি বুঝে লিখেন নাই। হ্যাঁ মানে আমি ধরেন মাস্টার্স স্টুডেন্টের একটা রিসার্চ প্রপোজাল, তো আমি তো ধরেন একদম এমআইটি লেভেলের নভেলিটি লেভেলের প্রজেক্ট চাবো না। বাট হ্যাঁ উনি প্রপার ওয়েতে লিখছে কিনা, উনি জিনিসগুলো বুঝেন কিনা, আসলে বুঝে হুম লিখছেন কিনা, হুম এই হুম জিনিসগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেকে চিন্তা করে যে মাস্টার্সে আমার অনেক হাই লেভেলের নভেলিটি লাগবে, হুম এন্ড হুম এটা আসলে আমার কাছে মনে হয় পসিবল। আপনি যদি এক্সট্রা অর্ডিনারি কিছু করে ফেলেন, দ্যাট সামথিং ডিফারেন্ট। ইন জেনারেল লাইক আমার মতো ধরেন ব্যাক বেঞ্চার বা মিডল ক্লাস বা এই একটু ভালো স্টুডেন্ট, তাদের দ্বারা হয়তো পসিবল হতে পারে, বাট সবার দ্বারা এটা হুম, পসিবল না। হ্যাঁ জেনারেল আপনি একটা কাজ করবেন, সেটার হুম ওভারভিউটা যেন থাকে। অ্যাজ অ্যান হুম হুম এক্সাম্পল কিরকম, হ্যাঁ আপনি হ্যাঁ একটা জিনিস লিখলেন, রেফারেন্সেস দিলেন, রেফারেন্সেস এক্সিস্ট করে না। আপনি চ্যাট হ্যাঁ জিপিটিতে অনেক সময় করলে রেফারেন্স থাকে না। ওই সেলে আমি যাই দেখি যে রেফারেন্সেস দিছে, হুম ট্রান্সফর্মার মডেলের একটা রেফারেন্স হুম দিছে, কারণ আমি মডেল নিয়ে কাজ করছি, আমার অনেক ভালো আইডিয়া আছে। যাই হুম, দেখি ওই রেফারেন্সই এক্সিস্ট করে না। হ্যাঁ 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 এগুলো ইজ ভেরি ভেরি সিরিয়াস। ইয়েস আপনি যে ইয়েস কাজ করতেছেন, আপনি কি কাজটা হুম সম্পর্কে জানেন, যাই না লিখছেন, নাকি না যাই না আর একটা পেপার থেকে পুরো কপি হুম পেস্ট করে দিয়েছেন? এটা এটা হুম করবেন না। যেটা হ্যাঁ আপনি হ্যাঁ লিখবেন সেটা আপনি হ্যাঁ জানেন। অ্যান্ড আপনি যদি কিছু না জানেন, বলতে হুম পারেন ফিউচার ওয়ার্ক। ওকে অ্যান্ড আপনার স্মার্টলি আপনার রিসার্চ প্রপোজাল লিখতে হবে। এটা আমার ব্যক্তিগত মতামত যে হ্যাঁ আপনি যদি কোনো কিছু না জানেন, সেটা আপনি বলবেন যে ইন ফিউচার আমি এটা করতে চাই। এবং হ্যাঁ আমার ইনস্টেড অফ দ্যাট, মানে হ্যাঁ ধরেন আপনার লিটারেচার রিভিউ, আপনি এটা আরো ডিপলি দেখবেন, এই জিনিসটা যদি লেখা থাকে, তার মানে হুম আপনি রিসার্চের যে মেইন এথিক্স সেটা আপনি ফলো করতেছেন। প্রফেসর এই জিনিসটা বুঝবে। ধরেন আপনার একটা জিনিস জানা নাই থাকতে পারে, হ্যাঁ রাইট হ্যাঁ নাও আমি অনেক কিছু জানি না এআই তে, বাট হুম আমি যদি বলি ইনস্টেড অফ দ্য আর্ট and হুম literature review, I need to check very well, ওকে দ্যাটস then গুড I can define what should I do in the future in this ওকে domain, স্পেসিফিক ওকে একটা কাজে। যদি আপনি এটা এইভাবে লিখেন, আমার হুম কাছে মনে হয় বেস্ট। এন্ড ওকে দ্যাটস ফর শিওর দ্যাটস গুড আমি আরেকটা জিনিস বলি, যেটা হচ্ছে আপনাকে শিওর ফলো করতে হবে। হুম আর রিসার্চ প্রপোজাল আপনি একদিনে লিখতে পারবেন না, মোটিভেশন হুম লেটার একদিনে লিখতে পারবেন না। হুম আমার প্রফেসর নিজে উনি একটা প্রজেক্ট অ্যাপ্লাই করলে উনি অ্যাটলিস্ট 2 বছর ধরে লেখে একটা ঠিক প্রজেক্ট বলছে প্রপোজাল। হ্যাঁ ইয়েস, বুঝতে পারছি দুই হুম বছর পরে 3-4টা প্রজেক্ট লেখে, উনি লিখে ডিলিট করে, লিখে ডিলিট করে। এটা আপনি একদিনে লিখতে পারবেন না, অনেস্টলি এটা একদিনে পসিবল না। সেটাই সেটাই সো না এটা খুবই ইম্পর্টেন্ট গাইডলাইনে বাবুল লিখতে তুমি হবে। তুমি ইম্পর্টেন্ট একটা কথা বলছো আমরাও ছাত্রদেরকে বলি যারা স্টুডেন্ট তাদেরকে বলবো যে অবশ্যই চ্যাট জিপিটি দিয়ে অন্ধভাবে লেখা যাবে না আর ছাত্ররা যত চালাক টিচাররা তার চাইতে চালাক এটা মনে রাখতে হবে কারণ একটা কিছু লিখলে আমরা টিচাররা কিন্তু ধরে ফেলি যে সেটা চ্যাট জিপিটি দিয়ে লিখেছে এটা কোনো এআই দিয়ে লিখেছে তো সেক্ষেত্রে বাবুল যেটা বললো যে অনেক সময় আসলে একটা প্রপোজাল স্কলারশিপ পাওয়ার জন্য কিন্তু এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখন যদি আমি প্রপোজালটায় যদি ভুল লিখি অথবা এআই দিয়ে লিখি প্রফেসর যদি জানতে পারে প্রথমে রিজেক্ট তো সেক্ষেত্রে সাবধান থাকতে হবে কারণ আপনার একটা একটা স্কলারশিপই কিন্তু আপনার জীবনটাকে বদলে দিবে ঠিক আছে তো সেক্ষেত্রে কোনোভাবে আর ভুল করা যাবে না হ্যাঁ শিওর বাবুল যেটা বলতে আরেকটা চাচ্ছেন জিনিস অ্যাড করতে পারি, সরি ভাই আপনাকে না 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 শিওর শিওর ইন্টারাপ্ট শিওর করার জন্য। হ্যাঁ সেটা হচ্ছে ধরেন আপনি যে ভুল করলেন, আপনার হ্যাঁ ভুলের শাস্তিটা শুধু আপনি পান নাই, হুম আপনার নেক্সট ও কোন দেশের, ওরা তখন যে প্রফেসর দেখে কোন দেশের, এই দেশে থাকলে ওরা এই কাজগুলো করে। হ্যাঁ, হ্যাঁ ফর শিওর অনেকে চিন্তা করে না যে এই ছেলেটা ভুল করতে পারে, ইন্ডিভিজুয়ালে যায়, বাট অনেক হুম সময় হুম ন্যাশনাল ওয়েতে যায়।
অ্যাজ এন এক্সাম্পল আপনি একটা ধরেন আমি এখানে একটা ভুল করছি, এই ভুলটা হ্যাঁ এইখানকার না, বেসিক্যালি ও চিন্তা করে পুরা দেশের, ওই দেশের মানুষই হ্যাঁ বুঝি এরকম করে। এই জিনিসটা মাথায় সেটাই রাখবেন সেটাই প্লিজ। সেটাই সেটাই না, খুবই ভালো কথা বলছো বাবুল। তো আমি আমাদের বাংলাদেশি স্টুডেন্টদেরকে বলবো, যারা অ্যাপ্লাই করবেন অবশ্যই এটা খেয়াল করবেন, কারণ এটার ইম্প্যাক্ট কিন্তু শুধুমাত্র আপনার জন্য না, পরবর্তী প্রজন্ম, নেক্সট প্রজন্ম, এটা কিন্তু চলতে থাকবে। এটা খুবই সিরিয়াস একটা বিষয়। তো আমার এক ছোট ভাই প্রশ্ন করছে বাবুল, এটা যদি সংক্ষেপে একটু বলতা, যে এমএসসি এর জন্য পাথ কেমন হতে পারে, এক্ষেত্রেও কি আগের থেকেই প্রফেসরের সাথে যোগাযোগ করতে হবে? তো আমি একটু বলি, আমার তো মনে হয় বাবুল অলরেডি এটা বলছে, তারপরে যদি বাবুল তুমি এটা একটু শর্টলি বলো, কারণ আমাদের লাইভটা অলরেডি 50 মিনিটস হয়ে গেছে। খুব বেশি এবং মনে হয় আমাদের সময় আরো নাই। আরো কিছু মানে প্রশ্ন, আমার অনেক এক্সাইটিং কিছু কিছু প্রশ্ন এখনো আছে তোমার প্রতি, যেগুলো আমার না জানলে আসলে লাইভটা আমি শেষ করতে পারবো না। তো তুমি যদি একটু না, সংক্ষেপে এটা অ্যান্সার করো। আমাদের হাতে সময়ের কয় মিনিট আছে ভাই? মানে আমরা কয় না, মিনিট কন্টিনিউ সময় করব? আছে আমাদের, কিন্তু বাট আমরা লাইভটা হলে যারা দেখছে তাদের ধৈর্য বিচ্যুত হতে পারে। তো আচ্ছা, সেক্ষেত্রে আচ্ছা, আমরা আচ্ছা। চালিয়ে যাবো, আমরা শেষ করবো। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। ওনাকে আমি বলি যে কি নাম? বোরহানুদ্দিন। বুরহানুদ্দিন। ভাই হ্যাঁ, আপনাকে আমার ছোট ভাই আমার এটা। সাজেশন থাকবে যে হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তো হ্যাঁ বিদেশে পড়াশোনার জন্য প্রফেসরের সাথে যোগাযোগ করতে হবে। এখন আপনি কোন দেশে যাবেন অ্যাজ এন এক্সাম্পল? হুম, দেখেন আপনি যদি সাউথ কোরিয়া যেতে চান, আমার কিছু ফ্রেন্ডরা আছে, ওরা মাস্টার্স প্লাস পিএইচডি একসাথে গেছে, কম্বাইন। এটা আপনার অনেকে ইয়েতে আপনার আয়ারল্যান্ড এরকম নাই, আন্ডার গ্রাজুয়েটের দিকে করে আপনি ডিরেক্টলি পিএইচডি যেতে পারবেন। দেখেন আপনি যদি এই দেশগুলোতে সিলেক্ট করেন, আপনি পিএইচডি করতে চান, তাইলে আপনার সিস্টেম একটা ফলো যেতে হবে, প্রফেসরের সাথে মাস্ট বি নিডেড টু কন্টাক্ট। আপনি যদি ওকে। ইতালি আসতে চান, এখন হুম, সাপোজ আপনি ইতালি আসবেন, এখানে আপনার প্রফেসরের মাস্টার্সের খুব বেশি প্রয়োজন হয় না। হুম, 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 বাট বাট আপনি ওকে। ধরেন একাডেমিক্যালি আপনি পয়েন্ট দিয়ে চিন্তা হুম, করলেন, হুম, ধরেন আমার ল্যাবের ডিরেক্টর, আমি আপনাকে একদম ফ্র্যাঙ্কলি বলে দিই, এগুলো সব হুম, জায়গাতে হয়। ধরেন আপনি, হ্যাঁ, ধরেন আমাদের যে ডিরেক্টর আমার ইউনিভার্সিটি, এখন হুম, মাস্টার্সের যে উনি হুম, অ্যাডমিশনটা করেন, উনি যে হুম, হুম, থাকেন ইভালুয়েশন করেন, হুম, আমি বলে দিলাম যে এই লোকটা, এই ছেলেটা ভালো মাস্টার্সে, হুম, আসলেই ভালো, ভালো না হলে বিদেশে আপনাকে কেউ রিকমেন্ড করবে না। ফ্র্যাঙ্কলি সেটাই। আমি বলে দিলাম, হুম, বিদেশে কেউ করে না। আপনি ভালো, ছেলেটা অ্যাডমিশন করার জন্য, অ্যাপ্লিকেশন করার জন্য এই ইউনিভার্সিটিতে হুম, আসছে। হুম, এখন আমার জায়গায় আমি আমার কথা বলতেছি না, ইতালিয়ান বা অন্য কোনো প্রফেসরের কথা বলতেছি, অবশ্যই ওরা হ্যাঁ, একটা পজিটিভ চোখে দেখে হ্যাঁ, এবং হ্যাঁ, আপনার নামটা ওদের মাথায় থাকে। সো হুম, যখন আপনাকে ইভালুয়েশন করতে যাবে না, এই ছেলেটা হুম, সামহাউ সাম প্রফেসর রিকমেন্ডেশন করছে, সো এটা হুম, ম্যাটার করে। প্রফেসরের ওকে, সাথে দ্যাটস গুড। যোগাযোগ করা আপনি যে দেশে জানেন, ইটস বেটার। ওকে, দ্যাটস গুড। হ্যাঁ, আমার কাছে মনে হয় বুরহান বুঝতে পেরেছে। সো আমরা পরবর্তীতে আমরা এখন জানতে চাবো, একটু ক্যারিয়ার নিয়ে আলোচনা করতে চাই। তোমার কাছে জানতে চাই যে আসলে ইতালিতে পিএইচডি, পোস্ট-ডক এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার সুযোগ কেমন? এটা দিয়ে তুমি একটু বলো। হ্যাঁ, পিএইচডি অনেস্টলি অ্যাভেলেবল। মানে আমরা লাকি ছিলাম, কারণ হুম, অনেকগুলো এখানে অনেক অনেক মানে প্রজেক্টের ব্যাপার আছে। হুম, আপনার এর আগে ইতালিতে পিএনআরআর প্রজেক্ট ছিল, যে হ্যাঁ, হ্যাঁ, প্রজেক্টগুলোর মেয়াদ ছিল 6 বছর, 6 বছর না হুম, 4 বছর মেবি, আমি যদি বললাম, হুম, সব হুম, হুম, প্রজেক্টগুলো শেষ হয়ে গেছে। হুম, অনেক পিএইচডি প্রজেক্ট ছিল। হুম, রাইট নাও পিএইচডি এগুলো ছিল আপনার ধরেন একদম পপুলার, মানে পপুলার মানে কি হুম, অনেক অ্যাভেলেবল ছিল। রাইট নাও এটা চলে হ্যাঁ, গেছে, শুধু হুম, ন্যাশনাল পিএইচডি আছে হুম, এন্ড ম্যারি কুরি বা আদার স্কলারশিপ যেগুলো হুম, আছে। তো হুম, পিএমআর প্রজেক্টটা শেষ হওয়ার কারণে কি আপনার পিএইচডির সংখ্যাটা অনেক কমে গেছে। বাট হুম, কেউ যদি চায় অনেস্টলি পসিবল। হুম, হুম, মানে এটা ও মানে ইম্পসিবল কিছু না, পসিবল। আপনি যদি প্রপারলি প্রফেসরের সাথে কন্টাক্ট হুম, এন্ড রিসার্চ প্রপোজাল এবং আপনার হুম, প্রোফাইলটা যদি মোটামুটি থাকে, ইনশাআল্লাহ হুম, ভালো আপনি পেরে যাবেন। এন্ড হুম, পোস্ট ডকের ব্যাপারে যদি বলি, আপনি যদি পিএইচডি করেন, ফর সিউর হুম, আপনার হুম, যে গাইড থাকবে বা প্রফেসর হ্যাঁ, থাকবে, যেমন আমি বললাম হুম, যে ইতালিয়ানরা হুম, বেসিক্যালি অনেক ফ্রেন্ডলি হয়। মানে হুম, ইতালিয়ানের কথা বলতেছি অনেস্টলি, অনেক হুম, ফ্রেন্ডলি হয়। সো হুম, সামহাউ হি অর শি উইল ম্যানেজ সামথিং। মানে ওকে, I'm 100% শিওর। অ্যান্ড দ্যাটস গুড। ইন্ডাস্ট্রিয়াল যদি যাইতে চান, মানে হুম, একাডেমিকে অনেস্টলি হুম, ইতালিতে, মানে আপনি যদি স্যালারি পার্সপেক্টিভে যান, ইটস ভেরি লেস। হুম, বাট আপনি হুম, ইন্ডাস্ট্রিয়াল স্যালারি অনেক হাই। সো আপনার ওকে, চয়েস কি হবে সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। বাট ইটস অ্যাভেইলেবল। আপনি যদি হ্যাঁ, চান, এবং ফর হুম, শিওর আপনাকে প্রুভ করতে হবে। আপনাকে কাজ হ্যাঁ, করি। অ্যান্ড ইটস নট ওকে, ভেরি ডিফিকাল্ট। রিকোয়ারমেন্ট অনেক বেশি হাই না। ওকে। আর রিসার্চ অ্যাসিস্ট্যান্টের ব্যাপারটা কেমন? রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা, বা ওখানে রিসার্চ অ্যাসিস্ট্যান্টের চাইতে নরমালি পোস্টডকের স্যালারি কেমন কম্পারেটিভলি? এখন কম্পারেটিভলি দেখেন, এখানে কন্ট্রাক্ট অনেক, মানে এখানে হচ্ছে আপনার ব্যুরোক্রেসি, মানে আপনার হুম, গভর্নমেন্ট থেকে অনেক কমপ্লেক্সিটি দেওয়া আছে। ওকে, দেখা গেছে যে আপনার অনেক অ্যাসিস্ট্যান্ট পোস্টডকের থেকে স্যালারি বেশি পাচ্ছে। কারণ কি? ও হ্যাঁ, পিএইচডি করে নাই, বাট অনেক বছরের মাস্টার্স এক্সপেরিয়েন্স আছে। হুম, 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 আবার হুম, অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ধরেন স্যালারি হাই হলে কি হবে? মানে আপনার হ্যাঁ, আফটার পিএইচডির পর আপনি একটা হুম, পজিশনে পার্মানেন্ট হুম, ঢুকে যেতে পারবেন। বাট হুম, হুম, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট যাইতে পারবে না। কারণ হুম, হুম, আপনার ওই পজিশনে ঢুকতে হলে পিএইচডি আপনার একটা লাগবে।
সো হুম, হুম, হুম। অনেক আপনার কি বলে মানে রুলস রেজুলেশন আছে যেগুলোর ভিতর দিয়ে আপনাকে যাইতে হবে। মানে এগুলো হুম, পজিশন বলাটা ডিফিকাল্ট, বাট হুম। ইটস ডিপেন্ড আপনি কোন জায়গা কোথায় কোন পজিশনে অ্যাপ্লাই করতেছেন সেটার উপরে ডিফাইন করে আপনাকে এক্স্যাক্টলি রিপ্লাই করা যাবে আসলে অনেস্টলি এই কোশ্চেনটা। ওকে। তো দ্যাটস গুড। তার মানে এখানে অনেক সুযোগ সুবিধা আছে এবং এটা ডিপেন্ড করে এক্সপেরিয়েন্স এবং অনেক অন্যান্য ক্রাইটেরিয়ার উপরে। তো এই ইতালিতে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজের সুযোগ কিভাবে পাওয়া যায় বা আছে কি না বা কেমন এটা যদি একটু আলোচনা করতেন। Legally few hours possible, হুম, honestly. হ্যাঁ, Legally few hours possible, even though হুম, আমি আপনাকে বললাম না যে হুম, হুম, মেজরিটি স্টুডেন্ট মানে ওরা হুম, যদি স্কলারশিপটা পায়, হ্যাঁ, এম, ভালো একটা অ্যামাউন্ট পায় এবং আপনার যদি হুম, খাবার ফ্রি থাকে, হ্যাঁ, ইতালির প্রত্যেক ইউনিভার্সিটিদের জন্য খাবার হুম, ফ্রি দুপুর এবং তাহলে? রাতে। হুম, 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 আপনার আর কি লাগে বলেন? আপনি এখন সেটাই। যদি ধরেন আর হুম, তো কিছু লাগে না। এখন হুম, থাকার জায়গাটাও ফ্রি থাকে। তাই, অ্যাকোমোডেশন ও ফ্রি থাকে। তাইলে আপনার সেটাই, কি লাগে বলেন? আমার ইউনিভার্সিটি সেটাই। কথা বলতে পারি। থাকার জায়গা হুম, ফ্রি। হুম, এক রুমে মানে হুম, আমাদের মত না যে অনেক লোক থাকবে। এক রুমে ২ টা ছেলে মানে হ্যাঁ, ২ টা ছেলে বা ধরেন ছেলে বয়েজ ডিফারেন্ট অ্যাকোমোডেশন। হুম, মানে হুম, এক রুমে ২ জন থাকে এবং হুম, ৩ টা রুম, একটা কিচেন হুম, ইন্ডিভিজুয়াল। আপনার সেটাই, সেটাই। খাবার সব হুম, কি বলে ক্যান্টিন বলেন, আপনাকে হুম, এখানে আমরা মেনসা বলি আরকি। হ্যাঁ, ইতালিয়ান হ্যাঁ, ভাষায় বলে। তো ওখানে হ্যাঁ, গিয়েই হ্যাঁ, আমরা সবাই খাবার-দাবার করি এবং আপনি যদি used to হয়ে যান এবিট অনেক স্পাইসি না হুম, খাবারের ভিতরে। বাট হ্যাঁ। আপনি যদি used to হয়ে যান ইনশাআল্লাহ আপনি তো যদি ওখানে তার মানে ওখানে ওই সুযোগ আছে পার্ট টাইম কাজের। তো যদি ডিগ্রি শেষ অবশ্যই, করার অবশ্যই। পরে তোমার ইতালি বা ইউরোপে চাকরি পাওয়ার আসলে বাস্তব এখন চিত্রটা কেমন এবং স্পেশালি যে জব হ্যাঁ, মার্কেট কতটা প্রতিযোগিতামূলক এটা যদি একটু বলতা এখন বর্তমানে এখন জব আমার মার্কেট। আমার আমার একটা যদি জিজ্ঞেস করেন honestly হ্যাঁ, আমার হুম, কথা as an example হুম, দেখেন হ্যাঁ, আমি এখানে আমার ভাই তো জানেন it's very personal হুম, আমার ওয়াইফ এখানে থাকেন। হ্যাঁ, এখন আমি এখানে থাকি। আমার এখন পোস্ট ডকের কয়েকটা জায়গা থেকে জব অফার আসছে। আমি হুম, জয়েন করব কিনা আই এম থিংকিং। হ্যাঁ, এখন ওকে, দেখা গেছে যে অনেকে পিএইচডি করে জব পাচ্ছে না। জব পাচ্ছে না হুম, এই সেন্সে বললাম যে তাকে ওয়েট করতে হচ্ছে। হ্যাঁ, কারণ সে হয়তো ওই লেভেলের পরিশ্রমটা করে নাই। সেজন্য হ্যাঁ, হয়তো হচ্ছে না। অনেকের আমার ওকে, আমার ফ্রেন্ডদের সাথে বলছি। এখন হুম, আমার হুম, আমার প্রফেসর হয়তো প্রজেক্ট আছে উনি আমাকে অফার করতে পারতেছে। অনেকের হুম, ধরেন প্রফেসরের প্রজেক্ট নাই, অফার করতে হুম, পারতেছে না। হুম, অনেকে হুম, ধরেন যেমন হুম, ইতালিতে যদি আপনি ইতালিয়ান ল্যাঙ্গুয়েজটা পারেন ইটস পজিটিভ। এখন হুম, আপনি সেই ক্ষেত্রে যদি আপনি কি বলে? সেই ক্ষেত্রে যদি আপনি আ হ্যাঁ, অন্য সিটিতে যান, as an example মিলান, only English হুম, good enough. হুম, রোমে যদি যান, only হুম, English good enough. পিজায় যদি হুম, যান, English হুম, somehow okay. বাট আমি হুম, যেখানে আছি এখানে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজটা অনেক পপুলার। বাট আমার ইউনিভার্সিটির ভিতরে যে কাজগুলো আছে, ধরেন আমার এখানে ইতালিয়ান লাগে না। মানে আমি ইতালিয়ান পারি না honestly বলতে গেলে। হুম, জাস্ট হ্যাঁ, হাই হ্যালো পারি। ciao, হ্যাঁ, হ্যাঁ, buongiorno মানে ইটস হ্যাঁ, ভেরি হ্যাঁ, বেসিক। হুম, সো আমি এটা দিয়ে কাজ করতেছি। এখন হুম, মানে আমি এটা দিয়ে এই ডিসকাশন দিয়ে এটা বোঝা যেতে চাইলাম যে ডিপেন্ড করে আপনি কোথায় কাজ করতেছেন, হুম, আপনার সারাউন্ডিংস এর অপরচুনিটি গুলো কি হুম, এবং হুম, হুম, আপনি যে ডোমেইনে কাজ করতেছেন সেই হুম, ডোমেইনের লোকজনের সাথে জব আসলে অপরচুনিটিস আছে কিনা। এবং আমি আপনাকে একটা জিনিস বলতে ভুলে গেছি যে হুম, ইউরোপে অবশ্যই। এপ্লাইড হুম, রিসার্চ যদি করেন অনেক ফান্ডিং হুম। পাওয়া যায় honestly ওকে, দ্যাটস গুড। এবং দ্যাটস গুড। তার অপরচুনিটিস মানে থাকে। ইউরোপে চাকরি পাওয়ার খুবই অপরচুনিটি আছে অনেক। আমাদের আসলে লাইফটা অনেক লেন্দি হয়ে ১ ঘন্টার মতো কাছাকাছি হলো। আমি তারপরেও সবাই ধৈর্য ধরে শুনতেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি মনে করি এটা একটা ইউরোপের এবং ইতালিতে আমাদের যে জব এবং অ্যা এডুকেশন এর ব্যাপারে এটা আমাদের একটা ফুল একটা এপিসোড। সেখানে ছাত্রছাত্রীর জন্য এটা খুবই হেল্পফুল হবে। তো সেক্ষেত্রে আমরা আরো অনেকগুলো প্রশ্ন আছে। আমি এগুলো আমি করতে চাই তোমাকে। কারণ এগুলো আমাদের জন্য মনে হয় ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। তো সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে থাকবেন। আমি জানতে চাচ্ছি যে যারা ইতিমধ্যে চাকরি অথবা চাকরিজীবী তাদের জন্য ইউরোপে হায়ার স্টাডি বা রিসার্চ শুরু করার আসলে সেরা কৌশল কি, কি হতে পারে? তোমার কাছে যদি তুমি একটু বলতে যে তারা কি কৌশলে আগালে তাদের জন্য ভালো হবে? এখন এই প্রশ্নটা আমার আমার ক্ষেত্রে মনে হয় বেটার মানে আমার জায়গা থেকে আমি ভালো রিপ্লাই দিতে পারবো। সিওর, সিওর, সিওর। হুম, এইটা আসলে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে ভাইয়া। মানে এটা হ্যাঁ, আমি আমার হ্যাঁ, একদম মানে আমার হ্যাঁ, অবজারভেশন থেকে দেখতেছি। হ্যাঁ, এখন হ্যাঁ, দেখেন আমি কিরকম ভাবে চিন্তা করি। হ্যাঁ, এখন আমি ধরেন পিএইচডি করছি। হ্যাঁ, আমার এখন আ অ্যাজ অ্যান এক্সাম্পল আমি বাংলাদেশী নাগরিক। আমি অ্যাজ অ্যান এক্সাম্পল বাংলাদেশে সারা হুম, জীবন থাকতে চাই। অ্যাজ অ্যান হুম, এক্সাম্পল মানে আমি হুম। বলতেছি। তখন সিওর, কি হবে? সিওর। সে দেশের হুম, ন্যাশনালিটি নিতে হবে। আমি এখন হুম, এখানে থাকবো। সো আমার হুম, বাচ্চারা কি আর এভাবে বড় হবে? অ্যাজ অ্যান এক্সাম্পল হুম, ইতালিয়ান হুম। ল্যাঙ্গুয়েজ হ্যাঁ, বা আমার কালচারটা গ্রো হবে হুম, কিনা? হ্যাঁ, এখন এখানে আমি থাকলে আমার পার্মানেন্ট পজিশনটা হবে কিনা?
পার্মানেন্ট মানে ধরেন এজ অ্যান এক্সাম্পল আমি যেখানে আছি এটা হচ্ছে আপনার ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট, মানে হ্যাঁ, হ্যাঁ। বাংলাদেশের আপনার যেগুলো হচ্ছে গবেষণা বা সরকারি ভাবে হ্যাঁ, হ্যাঁ। ওইরকম আর কি হুম। ইউনিভার্সিটির ভিতরে, বাট একটা একটা কয়েকটা সরকারি ইনস্টিটিউট ইনস্টিটিউট। এটা, হুম। হ্যাঁ সরকারি ইনস্টিটিউট এবং ভার্সিটির ভিতরে, মানে আমারটা হুম। ভার্সিটি প্লাস রিসার্চ ইনস্টিটিউটের ভিতরে আর কি, হ্যাঁ, মানে ওরা হ্যাঁ। কম্বাইন কোলাবোরেশন প্রজেক্ট করে। হুম। সো আমার ইয়েস। কি পার্মানেন্ট পজিশন হবে না? পার্মানেন্ট পজিশন থাকলে হ্যাঁ। আমাকে কি কি লাগতে হবে, হুম। কি কি দেখতে হবে, কি কি রিকোয়ারমেন্ট, সেই হ্যাঁ। জিনিসগুলো জানা লাগবে। এখন এখন ধরেন অনেকগুলো ম্যাট্রিক্স আছে, আপনি সেই ম্যাট্রিক্স হুম। গুলাতে দেখতে পারবেন কিনা। অ্যাজ হ্যাঁ। অ্যান এক্সাম্পল আমি যদি এখন এইখান থেকে সাপোজ ইউএসএ যেতে চাই, আমার কি কি হ্যাঁ। ম্যাট্রিক্স গুলো ফিল আপ করা লাগবে, কানাডা গেলে কি কি হবে, হুম। দেন আপনি যদি চিন্তা করেন নেদারল্যান্ডে গেলে কি সুবিধা, অ্যাজ অ্যান এক্সাম্পল হ্যাঁ। এখানে ইংলিশ কথা হ্যাঁ। বলে আমার বেবির জন্য কি ভালো হবে কিনা। হ্যাঁ। তো অনেক সেটাই। কিছু আপনাকে চিন্তা করতে হবে। এন্ড হুম। আপনি ধরেন আপনি একটা গাড়ি কিনতে গেলেন, সেখানের অপরচুনিটি গুলো কিরকম। আপনি যদি চিন্তা হ্যাঁ। করেন ইতালি এবং ফ্রান্সের এক না, আবার হুম। আয়ারল্যান্ডের জিনিসগুলো হ্যাঁ। ডিফারেন্ট পলিসি আছে। হ্যাঁ। সো হ্যাঁ। আপনি কোন পলিসির সাথে বেটার সুইট হুম। করে, আপনি হ্যাঁ। ওইভাবে আপনাকে চিন্তা করতে হবে। আপনি হ্যাঁ। স্পেসিফিক যে ইতালি থাকতে হবে, ইটস নট ম্যান্ডেটরি। তবে আপনি যদি ইতালি চাইতে চান, তবে আমার কাছে মনে হয়েছে যে ইতালির মানুষগুলো অনেস্টলি অনেক ফ্রেন্ডলি। হুম। স্পেশালি আমি যেখানে আছি এই সাইডের মানুষগুলো, আপনি যদি নর্দার্নে যান, আমি সাউদার্ন পার্টে আছি, হুম। নর্দার্নে যান, ওই মানুষগুলো আপনার অনেক জার্মানি, মানে সরি টু সে বাট ওরা একটু ডিফারেন্ট হয় আর কি। বাট হুম। আপনি সাউদার্ন পার্টের ইতালি যারা আছে বা ইতালিয়ানরা একটু ফ্রেন্ডলি, একটু ফ্রেন্ডলি না, অনেক ফ্রেন্ডলি অনেস্টলি। সো আপনি যেখানে থাকতে যাচ্ছেন, আপনার হুম। কমিউনিটিটা কেমন, আপনি এখানে হুম। থাকতে চান কিনা, ল্যাঙ্গুয়েজ আপনি পছন্দ করেন কিনা, কালচার পছন্দ করেন কিনা, হুম। আপনার হুম। পজিশন স্টেবল কিনা, হুম। হুম। লটস অফ থিংস অনেস্টলি আপনাকে যদি আপনি কনসিডার করেন আপনার বেবির বেড়ে ওঠাটা এখানে আপনি চান কিনা, হুম। ইসলামিক দৃষ্টিতে আপনি কিভাবে দেখেন, কালচারাল হুম। দৃষ্টিতে আপনি কিভাবে দেখেন, সবকিছু হ্যাঁ। মিলে আপনাকে জিনিসটা ভাবতে হবে। না, সেক্ষেত্রে আমি একটা জিনিস একটু জানতে চাই যে ইতালিতে কি কোনো হায়ার স্টাডির ক্ষেত্রে কোনো এজ লিমিট আছে কিনা, বা জবের ক্ষেত্রে কোনো এজ লিমিট আছে কিনা? তুমি কতটুকু জানো এই বিষয়ে? হ্যাঁ ভাই দেখেন, হুম। ইটস ভেরি সিম্পল। অ্যাজ অ্যান এক্সাম্পল হুম। আমার হ্যাঁ। প্রফেসর আমাকে ধরেন একটা পজিশন দিবে এই হ্যাঁ। ইনস্টিটিউটে। হ্যাঁ। এখানে নতুন একটা রুলস হয়েছে যে আপনি মাস্টার্স ডিগ্রি করার পর ৬ বছর পর একটা ডিগ্রি পাবেন। কারণ আমার হুম। পিএইচডিটা ধরেন এই জানুয়ারির ২৯ হুম। অথবা ৩০ তারিখে আমার ফাইনাল ডিফেন্স হবে। মানে হ্যাঁ। কারণ আমাদের ২ টা ব্যাচ হবে। কোন ব্যাচে আমি যাব হ্যাঁ। উই ডোন্ট নো honestly yet. হুম। সো হুম। এখন আমাকে ধরেন কি পজিশন দিবে? আমাকে পজিশন দিতে হইলে মানে আমার মাস্টার্স ডিগ্রি নতুন একটা পজিশন ওপেন হয়েছে। মাস্টার্স ডিগ্রি ৬ বছর। মানে হুম। ৬ বছর পর আপনি ডিগ্রি পাবেন না। এজ লিমিট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ। এবং হ্যাঁ। ইতালিতে আপনি মাস্টার্স হুম। ১০ বছর, ১৫ বছর, ২০ বছর ধরেও করে। একটা ছোট্ট গল্প হুম। আছে। সেটা হুম। না করাটাই উত্তম। আমার এক হুম। প্রফেসরের আ প্রায় ৬৫ বছর বয়স হয়েছে এক লোক। আমার হ্যাঁ। প্রফেসরের বয়স ধরেন ৪৭-৫০ এরকম হ্যাঁ। নিয়ারলি। তো উনার ৬৫ বছরের এক স্টুডেন্ট আসে। উনার স্টুডেন্ট না বেসিক্যালি। হ্যাঁ। উনার প্রফেসরের স্টুডেন্ট। মানে আমার হ্যাঁ। প্রফেসরের স্টুডেন্ট প্রফেসর আসছে, স্টুডেন্ট। পাস হ্যাঁ। করতে পারে হুম। নাই। পাস হুম। করতে পারে নাই। উনার হুম। একটা কোর্সে। সো উনি সেই কোর্স এখন আমার প্রফেসর নিচ্ছে। মানে আমার প্রফেসর যে ছিল প্রফেসরের উনি স্টুডেন্ট। মারা হ্যাঁ। হ্যাঁ, প্রফেসরের মানে আমার প্রফেসর, হ্যাঁ। হ্যাঁ। আমার বুঝতে পারছি। প্রফেসরের স্টুডেন্ট হ্যাঁ। এখন আসে, কারণ সেই কোর্সটা আমার প্রফেসরের কোর্স আমার প্রফেসর নিচ্ছে। নিচ্ছে, এখন বুঝতে তার পারছি। স্টুডেন্ট স্টিল পরীক্ষা দিচ্ছে কারণ সে পাস করতে পারে নাই। তার হ্যাঁ। হয়তো হ্যাঁ। ডিগ্রিটা লাগবে somehow, still now he is trying. হুম। আমাকে নিয়ে ইন্টারভিউ নেওয়ার জন্য আমার প্রফেসর বলতেছে আই এম টায়ার্ড বাবুল। তুমি ওর ইংলিশে কোয়েশ্চেন করো। কারণ আমি জানি ও কিছু সো এটা আপনার দেখেন যদি চিন্তা করেন যে এটা না, পার্সপেক্টিভ দ্যাটস এটা গুড। এটা বুঝতে পারছি। তো তার মানে ওখানে অনেক ফ্লেক্সিবিলিটি আছে। আ ফ্লেক্সিবিলিটি আছে। সো আপনি হ্যাঁ। ৫ বছর ১০ বছর করে মাস্টার্স করতে পারবেন। তাহলে তুমি তো সারা জীবন চলে জীবনযাত্রা যাবে। ইতালিতে জীবনযাত্রার খরচ অলরেডি এইসব বিষয়ে আলোচনা করছো, এবং স্কলারশিপ কি বাস্তবে পর্যাপ্ত? তোমার কাছে কি মনে হয় যে যে জীবনযাত্রার যে খরচ সে তুলনায় এখানে স্কলারশিপ কি এনাফ? তুমি সংক্ষেপে যদি এটা একটু ডিপেন্ড আলোচনা করতে। এটা সংক্ষেপে। ডিপেন্ড করে ভাই। এটা হ্যাঁ। এটা ডিপেন্ড করে honestly আপনি কি টাইপের স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতেছেন। হুম। লাইক হুম। হুম। ধরেন ইউরোপে অনেক হুম। ইতালিতে অনেক টাইপের স্কলারশিপ আছে। আপনার হ্যাঁ। স্কলারশিপের অ্যামাউন্ট কি? অ্যাজ অ্যান ওকে। এক্সাম্পল আমি যদি ধরেন আমাকে যে স্কলারশিপটা দেওয়া হয় আলহামদুলিল্লাহ হ্যাঁ। আমার জন্য গুড এনাফ, আমার ফ্যামিলির হ্যাঁ। জন্য, এবং আমি কিছু টাকা সেভিংস ও করতে পারি। আমি অ্যামাউন্টটা বলতে চাই না। সো হ্যাঁ। আমার জন্য ইটস গুড এনাফ আমার পিএইচডির জন্য। ইভেন হুম। দো আমি হুম। যারা মাস্টার্স এর যারা আসছে হ্যাঁ। হ্যাঁ। রিজিওনাল বা লোকাল হ্যাঁ। যে প্রভিন্সিয়াল হ্যাঁ। গভর্নমেন্ট গুলো স্কলারশিপ গুলো আছে এগুলোতে সবার টাকা ধরেন গুড এনাফ আলহামদুলিল্লাহ সবার হয়ে যায় এবং হুম। কিছু টাকা জমাইতে পারে অনেকে। অ্যান্ড যেটা সবথেকে বড় জিনিস হচ্ছে যে আপনি যদি চিন্তা করেন যে আপনার স্যালারিটা কিরকম বা আপনার হুম। কত টাকা আপনি কিভাবে ম্যানেজ করতে হবে এটা আপনাকে ধরেন আমাদের সবাইকে জানা উচিত। এজ অ্যান হুম। এক্সাম্পল ধরেন আমার টাকা আমি এখন প্রতিদিন বারে যাচ্ছি।
হুম, 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 আর হচ্ছে ধরেন আমি আমার আমার 12 প্রয়োজন। সো ওইটার হুম, তো কস্ট আপনি হ্যাঁ, আনলিমিটেড। আপনি তো হুম, মানে ইভালুয়েট করতে পারবেন না যে আপনার কত টাকা দরকার। সো হুম, হুম, একটা যে অ্যামাউন্টটা ওরা দেয় অ্যাজ এ হুম, স্কলারশিপ হিসেবে যাকেই দিক না কেন, আমার হুম। কাছে মনে হয় ইটস আ গুড এনাফ টু ওকে, সাসটেইন ওকে, অ্যান্ড দ্যাটস গুড, আমার কাছে দ্যাটস মনে হয় গুড। তার মানে স্কলারশিপ এনাফ এবং ওখানে ভালোভাবে চলা যায় যে পরিমাণে স্কলারশিপ দেয়, এবং অলরেডি তুমি তো মেনশন করেছো যে ওখানে থাকা, খাওয়া অলরেডি অলমোস্ট ফ্রি। তো যেটা ব্যাপার হচ্ছে যে ইতালিয়ান তুমি অলরেডি বলছো যে তোমার যেখানে তুমি থাকো এখানে ইতালিয়ান ভাষাটা অনেক সময় লাগে। তো আসলে ভাষাগত যে বাধা, ওটা কি চাকরি বা পড়াশোনা থেকে কেমন ধরনের সমস্যা তৈরি করে, বা বড় কোনো সমস্যা হয় কি না ভাষাগতভাবে ইতালিতে স্পেশালি? দেখেন, ইতালিতে আমি আপনাকে বললাম যে আপনি যদি হুম, বড় সিটিগুলোতে থাকেন, খুব হ্যাঁ, বেশি প্রবলেম হয় না। ইন জেনারেল অনেক প্রবলেমও ট্রাই যায়। তবে আমার ক্ষেত্রে আমি যে সাউদার্ন পার্টে থাকি ল্যাঙ্গুয়েজটা honestly ইম্পোর্টেন্ট। আর হুম, যদি আমি ট্রুলি বলি হুম, ইম্পোর্টেন্ট, বাট দেখেন আমি ল্যাঙ্গুয়েজ পারি না। I হ্যাঁ, can solve everything মানে আমার আমার যা হুম, প্রয়োজন আমি ইংলিশ দিয়েই করছি honestly রাইট নাও। হ্যাঁ, ওকে, ইভেন তো আমি যদি কোথাও থেকে যাই দেন হুম, হচ্ছে হুম, ধরেন আমার প্রফেসর হুম, কিংবা আমার হুম, ফ্রেন্ড যারা ইতালিয়ান ভালো পারে তো অনেক সময় আমি নিয়ে হুম, যাই তাদেরকে। সো হুম, হুম, সামহাউ ইটস ম্যানেজেবল অ্যান্ড ফ্লেক্সিবল যদি আপনি চান। হুম, বাট জবের হুম, ক্ষেত্রে অ্যাজ অ্যান এক্সাম্পল আমার কিন্তু যে আমি জব করি বা আমি কাজ হুম, করি এটা আমার ল্যাঙ্গুয়েজ ইংলিশ। সো আপনি ওকে, জব করতেছেন কোথায় সেই হুম, জায়গার ল্যাঙ্গুয়েজটা কি এনভায়রনমেন্টটা কি মানে আমি যেহেতু রিসার্চ রিলেটেড কাজ করতেছি আমাকে ইংলিশেই ওকে, সবকিছু করতে হবে। সো ইটস ওকে, ডিপেন্ড। দ্যাটস গুড। ওকে, ওকে, সব দেশে মানে চায়নাতেও যেমন আমরা থেকে আসছি বা তুমি পড়ালেখা করেছো যেহেতু ইনস্ট্রাকশন ইংলিশ, সেক্ষেত্রে তো আমাদের হুম, হুম। সমস্যা হয় নাই, বা আমরা ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করেছি, গবেষণা তো ইংলিশে, সেক্ষেত্রে প্রবলেম হয়নি। তো হ্যাঁ, এটা তার মানে মোটামুটি সিমিলার টাইপ সিচুয়েশন ইতালি এবং অন্যান্য দেশের ক্ষেত্রেও। তো তোমার অ্যাজ আ ফরেনার আমার কাছে মনে হয় same। হ্যাঁ, দ্যাটস গুড। আর যেহেতু যারা রিসার্চ করে তাদের তো আসলে মেইন তো রিসার্চ, সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ আমার কাছে মনে হয় না ডিফিকাল্ট, মানে তাদের ফেস করতে হবে, তাই না? আর honestly প্রফেসর তো আমা আ আ আমা আমাকে হ্যাঁ, যদি জিজ্ঞেস করেন আমি বাইরে যাই শুধু বাজার করার জন্য। মেজরিটি হ্যাঁ, বাজার এখন অনলাইনে করি। আর হ্যাঁ। ঘোরার জন্য আর মাঝে ওই মধ্যে। তোমার সো তো আমার ট্রান্সলেটরও তো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারো ওখানে, তাই না? ট্রান্সলেটর হ্যাঁ, ইউজ সো করে এটা ইজিলি এটা সবকিছু ম্যাটার করে বার্গেনিং না করা যায় honestly। বা কেনা যায়, এটার দাম হুম, কত, কেমন, হ্যাঁ? তো এটা হুম, খুবই একই রকম অভিজ্ঞতা আমার কাছে মনে হয়। তারপর নতুন যারা তাদের জন্য এটা আমার মনে হয় খুব উপকারী হবে জানার জন্য। তো তোমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যে ইতালিতে যদি যায় কেউ যারা নতুন, তাদের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ কি এবং বড় সুযোগ কোনটি? যদি তুমি একটু এক কথায় বলতা যে আসলে সবচাইতে বড় চ্যালেঞ্জ তাদের জন্য কোনটা এবং সবচাইতে বড় সুযোগ কোনটা? এটা যদি তুমি একটু বলতে। আমার ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে আমার হ্যাঁ, ক্ষেত্রে যদি বলি আমার বড় বাধা সবথেকে স্টিল নাও ল্যাঙ্গুয়েজ। ওকে। অ্যান্ড অ্যান্ড এটা আসলে আপনার খুব বেশি পারা লাগবে না। আপনি যদি ইউনিভার্সিটিতে আসেন অ্যাজ এ স্টুডেন্ট হ্যাঁ, হিসাবে কারণ এখানে হ্যাঁ, সবাই ইংলিশ পড়ে। অ্যান্ড আপনি হ্যাঁ, ইংলিশ পারলে আপনি সব কাজ করতে পারবেন। সো ওকে, প্রবলেম হয় না। হ্যাঁ, অ্যান্ড সেকেন্ডলি ধরেন আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে আমার ভেরি পার্সোনাল অ্যান্ড ডিপ থট হুম, হ্যাঁ, যে বিদেশে আসলে ধরেন আমি বেসিক্যালি শুধু আমাকে রিপ্রেজেন্ট করি না। হ্যাঁ, আমি পুরো আমার দেশটাকে রিপ্রেজেন্ট করি। ইয়েস, সো ইয়েস, অফ কোর্স। আমি কিছু করলাম ধরেন একটা ভালো জিনিস আমার দেশের হুম, অনেক গর্ব হবে হ্যাঁ, এবং আমি হুম, একটা জিনিস খারাপ করলাম হুম, সেটা আমার দেশের বদনাম হবে পরে দেশের হুম, উপরে যায়। হুম, সো হুম, এই জিনিসটা আমরা অনেক সময় এসে শুরুতে ধরেন ইতালিয়ানদের মতো হইতে চাই, চাইনিজদের হুম, মতো হইতে চাই, আমেরিকানদের হুম, মতো হুম, হইতে চাই। হুম, এটা হুম, না হয়ে যদি আমরা বাংলাদেশীদের মধ্যে থাকি আমার কাছে মনে হয় এই মানায় নেওয়াটা মানে আমরা হুম, ইতালিয়ানদের মতো হইতে চাই, আমরা হ্যাঁ, আমেরিকানদের মতো হইতে চাই, আমরা হ্যাঁ, চাইনিজদের মতো হইতে চাই। এই হ্যাঁ, জিনিসটা ডিফিকাল্ট। হ্যাঁ, বরঞ্চ ফর সিউর হ্যাঁ, আমাদের অ্যাডপশন দরকার আছে যে ওদের সাথে হ্যাঁ, ওদের মতো করে এবং হুম, আমরা আমাদের স্বকীয়তা বজায় রেখে এই যে হ্যাঁ, স্বকীয়তাটা বজায় রাখা ইটস ভেরি ডিফিকাল্ট আমার কাছে মনে হচ্ছে এটা আমার ব্যক্তিগত মতামত বললাম ভাই। হুম, আর আর যদি আপনি বলেন টাকা পয়সা এগুলা হুম, সামহাও আপনি শিখে যাবেন দু হুম, একদিনের ভিতরেই। হুম, অ্যান্ড দু একদিন মানে কি আপনি কিছুদিনের ভিতরেই শিখে যাবেন কিভাবে ম্যানেজ হ্যাঁ। করতে হয় সবকিছু বাট এইটা মোর চ্যালেঞ্জিং আমি যেটা বললাম যেটা এটা আমার আমার ইনার ফিলিং বলে আসলে। তো সুযোগ কোনটা? সবচাইতে বড় সুযোগ তোমার কাছে কি মনে হয়? সুযোগ আপনি দেখেন আপনি যদি চিন্তা করেন দেখেন আমি যদি ইতালিতে আসছি দেখেন আমার হ্যাঁ, জন্য এইটা বেসিক্যালি শুধু ইতালি না এটা পুরো হুম, ইউরোপের একটা আমি বললাম রিসার্চ হাব বা হুম, ইকোসিস্টেমের সাথে আমি এখন ইয়েস, জড়ায় গেছি অ্যাজ অ্যান ইয়েস, এক্সাম্পল ইয়েস, কেন আমার হুম, প্রজেক্ট ফান্ডেড বাই ইউরোপিয়ান ইউনিয়ন কো হুম, ফান্ডেড বাই ইতালি গভর্নমেন্ট। সো হুম, আমার হুম, নামের সাথে এখন এটা হয়ে গেছে হুম, এবং আমি আরেকটা প্রজেক্টের সাথে জড়িত ছি যেটা আমি বললাম যে হুম, আয়ারল্যান্ডের সাথে এটা ওকে, প্রজেক্টেড বাই আইরিশ গভর্নমেন্ট। সো আমার ওকে, দেখেন আমার নামের সাথে এই জিনিসগুলা জড়িত হয়ে হুম, গেছে। সো আমাকে হুম, শুধু ইতালি না ইন হুম, পার্সপেক্টিভ মানে কয়েকটা হুম, কান্ট্রির সাথে বললাম ইউরোপ, একটা আমি হ্যাঁ, এর সাথে
আমি অ্যাডেড হয়ে গেছি, হুম মানে অ্যাডেড হয়ে গেছি থ্রু মাই ওয়ার্ক। হুম সো হুম আমাকে ইন্ট্রোডিউস করে দিলে আমি এই দুইটা প্রজেক্টের সাথে কাজ করছি, আমি এই দুইটা কাজ ওকে করছি, মানে আমাকে কিভাবে আপনাকে অ্যান্ড মোস্ট বিগ অপরচুনিটি আপনাকে যখন ধরেন আপনার ভিসা হবে বা আপনি ইতালিতে আসবেন, আপনি হ্যাঁ ইউরোপের দেশগুলো এক্সপ্লোর করতে পারবেন। ওকে দ্যাটস দ্যাটস গুড রিয়েলি রিয়েলি নাইস ওকে ভাই। না না এটা খুবই ইম্পর্টেন্ট যে তুমি তার মানে তোমার পোর্টফোলিওটা আসলে ইউরোপ বেসড হয়ে যাচ্ছে এবং তোমার এখানে একটা ভালো অপরচুনিটি তুমি এক্সপ্লোর করতে পারছো। তো এটা খুবই এক্সাইটিং আমার কাছে মনে হয় অপরচুনিটি ইউরোপে। আহ, তো এটা খুবই তুমি অনেক সুন্দরভাবে বলেছো। আমার কাছে মনে হয় যারা দর্শক শ্রোতা আছেন তারা ভালোভাবে বুঝতে পারছেন, স্পেশালি যারা স্টুডেন্টস, হ্যাঁ, অথবা জব নিয়ে যেতে চাবে। আমার কাছে মনে হয় মোটামুটি আমরা সবকিছু ক্লিয়ার করার চেষ্টা করেছি। তো আমি আরো কিছু প্রশ্ন করে আমরা আমাদের আজকের লাইভটা শেষ করব, কারণ অলরেডি আমাদের 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। তো আমি নো প্রবলেম। এখন আমরা যেটা আলোচনা করব যে ভবিষ্যৎ পরিকল্পনা এবং পরামর্শ নিয়ে দু একটা প্রশ্ন করে আলোচনা করে আমাদের লাইভটা শেষ করব। তো আমার কাছে আমি যেটা প্রথম প্রশ্ন করতে চাই তোমাকে, যে 2026 থেকে 28 সময়কালে ইউরোপ এবং ইতালিতে কোন ফিল্ডগুলোতে সুযোগ আরো বাড়বে বলে তোমার মনে হয়, তুমি তো একটু আলোচনা করো। এটা ডিসকাশন অনেস্টলি অনেক বেশি, কারণ হ্যাঁ আর আমি এটা অনেক পড়াশোনা করছি অনেস্টলি। হ্যাঁ এটা হ্যাঁ যদি হ্যাঁ এটা শিওর। শুধু এটা নিয়ে কারণ আমি কিছু প্রজেক্ট অ্যাপ্লাই করতেছি, তো হুম অনেস্টলি ভাই মানে এটা নিয়ে হুম আমি ইউরোপিয়ান কিছু প্রজেক্ট, সো আমার এই জিনিসগুলো পড়া লাগছে। শিওর। এখন হুম আমার কাছে মনে হয় নেক্সট জেনারেশনে কোয়ান্টাম হুম কম্পিউটিং ইজ হুম রিয়েলি ইম্পর্টেন্ট এন্ড নাইস থিংস। আপনি যদি ওকে আপনার সামহাও করতে পারেন, হুম মানে আপনার সামহাও আপনার প্রোফাইল বা ক্যারিয়ারের সাথে এটা করতে পারেন, ইটস দ্য হুম নাইস বেস্ট চয়েস। হুম এন্ড হুম ইটস ক্লাউড এটার সাথে অনেক ডিপলি জড়িত। ওকে এন্ড এলএলএম বলতেছি আপনাকে, হ্যাঁ এলএলএম বা জেনারেটিভ এআই, আপনি এই হুম জিনিসগুলো অনেক শুনবেন এখন। হুম কারণ হুম এই হুম জিনিসগুলোর উপরে আপনি আপনি এমন একটা জিনিস পড়াশোনা করবেন যে জিনিসটা হুম ইন ফিউচারে আরো হ্যাঁ ডিমান্ডেবল হবে, এবং হুম আপনি ওটাকে এক্সটেন্ড করতে পারেন। এজ অ্যান হ্যাঁ এক্সাম্পল, আপনি যদি সি প্রোগ্রামিং জানেন, আপনি যদি হ্যাঁ পাইথন জানেন, আপনি এই হুম জিনিসগুলোতে মুভ করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ এটা বলতেছি আপনার কোডিং এর মানে মানে আপনার রিকোয়ারমেন্টটা লাগবে, আপনার কোডিং রিকোয়ারমেন্ট আপনি যদি ফুলফিল আপ করতে পারেন, সামহাও এগুলো আপনি ডেভেলপ করতে পারবেন টুডে আর টুমরো, হুম আপনি যদি চান। সো হুম আপনি এখন এজ ক্লাউড পড়তে গেলেন, এখন হুম আপনাকে এই জিনিসগুলা কিভাবে রান করে, কিভাবে কাজ করে, এইটার আর্কিটেকচার কিরকম, ডিজিটাল টুইন, রাইট নাও ডিজিটাল টুইনে অনেক প্রজেক্ট ইউরোপিয়ানে পাচ্ছেন। এই হুম জিনিসগুলো আপনাকে বোঝা লাগবে যে এই ফাংশন গুলা কিভাবে কাজ করে, আপনি এজ অ্যান এক্সাম্পল আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট হিসাবে। এন্ড হুম এআই ফর শিওর এভরিওয়্যার। হ্যাঁ সো হ্যাঁ আমি যে কথাগুলো বললাম এখানে এআই হুম অনেক হুম বিগ ফ্যাক্টর অ্যাপ্লাই হুম হিসেবে কাজ করতেছে। সো আপনি কিভাবে হুম কাজ করবেন, কোন অ্যাপ্লিকেশনে কিভাবে কাজ করবেন, সেটা হতে পারে স্মার্ট সেরি, স্মার্ট হেলথ কেয়ার। আমি স্মার্ট বলতেছি কারণ জাস্ট টু সিঙ্ক্রোনাইজ সেম থিং। হুম 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 স্মার্ট বিজনেস আপনি বলতে হুম পারেন, স্মার্ট ব্যাংকিং সিস্টেম। সো ওকে এটা ডিপেন্ড করে আসলে এআই দিয়ে আপনি যদি এই কাজগুলো করেন। এখন যেমন চ্যাট বক্সে আমি ওইদিন আমার হুম ব্যাংকের সাথে কথা বলতেছিলাম ইতালিয়ান, হুম আমার হুম রিপ্লাই গুলো দেখে মনে হতেছিল সব এআই দিয়ে রিপ্লাই দিচ্ছে। হুম কারণ আমি হুম ভাই এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর কাজ করছি কিছুদিন, মানে হুম আমি এটা লিড দেই নাই বাট কো হুম লিড ছিলাম আমি প্রজেক্টটার। হুম হ্যাঁ আপনার ওটা হচ্ছে আপনার জাস্ট এআই এজেন্ট, লাইক ওকে স্পেসিফিক একটা ইন্স্যুরেন্সের এআই হুম এজেন্ট বানাচ্ছি হুম আমরা, মানে হুম ওই কিছু স্পেসিফিক কোশ্চেন। অ্যাজ এন এক্সাম্পল, হুম আমরা যখন ব্যাংকে মেসেজ করব, হুম তা আমরা কি জিজ্ঞেস হুম করবো যে আমার অ্যাকাউন্টের প্রবলেম এক্স এ বি হুম সি ডি। সো যখন হ্যাঁ ডি প্রবলেম দিব, ডি প্রবলেমের হ্যাঁ নেক্সট প্রবলেম গুলো কি, এগুলো যদিও হ্যাঁ অনেক আগে হয়েছে, বাট হুম রাইট নাও আরো ধরেন নাইসলি রিপ্লাই দেয়, নট হ্যাঁ জাস্ট এক্স্যাক্টলি রিপ্লাই। চ্যাট জিপিটির হুম সাথে বা এলএলএম হুম এর সাথে ওরা নিজস্ব হুম এলএলএম এজেন্ট বানাইছে, বানাই হুম রিপ্লাই গুলো দিচ্ছে। তার মানে আপনি হুম এই জিনিসগুলো যদি শিখেন, ইন হুম ফিউচারে হয়তো ইনশাআল্লাহ ভালো কিছু হবে। মানে ওকে দ্যাটস গুড। ওভারঅল আমি আমি বলবো। ইউরোপে মেইনলি হচ্ছে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড যে ইয়াগুলো সাবজেক্ট গুলো, কোয়ান্টাম কম্পিউটিং, হ্যাঁ, জেনারেটিভ এআই, ডিজিটাল টিউন যেটা বললা তুমি, স্মার্ট বিজনেস, তারপরে ডিজিটাল এগুলো টুইন, রাইট। ওভারঅলি এগুলোর সুযোগ সুবিধা বাড়বে বা স্কলারশিপের ক্ষেত্রেও আমার কাছে মনে হয় অপরচুনিটি ভালো পাওয়া যাবে এটা ওভারঅলি। তো যারা আমি তোমাকে যেটা জানতে চাচ্ছি যে যারা এখনই প্রস্তুতি শুরু করতে চায়, আজ থেকে পরবর্তী 6 থেকে 12 মাসের একটা বাস্তব রোড ম্যাপ কেমন হওয়া উচিত বলে তোমার কাছে মনে হয়, বা এটা যদি তাদের ওই আমাকে ইতালিতে হ্যাঁ এইটা বলতে যদি যাই ভাই অনেক কথা, তবে ইন না জেনারেল আপনি শর্টলি তুমি যে একটা বলো আমরা আমাদের সবাই। সামারাইজ করি। হ্যাঁ শিওর। আপনি এখন কি করতে চান, আপনার গোলটা কি, আপনি হুম কোন ফিল্ডে কাজ করতে চান, আপনাকে ফিল্ড ক্লিয়ার করতে হবে। হ্যাঁ দেন আপনাকে ওই ফিল্ড, ধরেন আপনি একটা ফিল্ড চুজ করলেন,
সেই ফিল্ডের জন্য আপনাকে কি কি স্কিল দরকার, স্কিল শেখা হ্যাঁ, লাগবে। এখন কোথা হ্যাঁ, থেকে শিখবেন, কিভাবে হ্যাঁ, শিখবেন, হ্যাঁ, সো এটা আপনি আপনার থেকে বেটার কেউ জানে না। কারণ সেটাই, আপনি সেটাই। কি পারেন হুম, কি পারেন না, আপনি কি হুম। জানেন কি জানেন না, আপনার থেকে মনে হয় পৃথিবীতে কেউ ভালো বলতে পারবে না। দেন ইয়েস, ইয়েস, ইয়েস। ফর হ্যাঁ। সিওর আপনার ওই ডোমেইনটাতে কিভাবে কি কাজ হচ্ছে, কোথায় কি কাজ হুম, হচ্ছে, তারপর আপনি দেশ দেখেন। ফিল্ড সিলেক্ট করার সাথে, সাথে আপনার হুম, দেশ। অনেক দেশে হুম। ধরেন রোবোটিক্স নিয়ে কাজ করতে অনেক ভালো হচ্ছে। আপনি যদি হ্যাঁ, রোবোটিক্স নিয়ে কাজ করতে চান, কোন দেশটা ভালো হ্যাঁ, হচ্ছে, আপনি সেই দেশটা হুম, ফোকাস করতে হবে। হ্যাঁ, কন্ট্রোলিং ইঞ্জিনিয়ারিং কারা বেস্ট করছে। সো অনেক কিছু ধরেন হুম, আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। হুম, অ্যান্ড ফর সিওর আমি আপনাকে বললাম যে এর আগে হুম, যেগুলো বললাম যে প্রফেশনাল হুম, নেটওয়ার্কিং। ধরেন আপনি রোবোটিক্স নিয়ে কাজ করতে হুম, চান। সো হুম, এই রোবোটিক্স এর যারা হুম, বেস্ট কাজ করছে হুম, বা প্রজেক্ট হুম, করছে, সিইও বা হ্যাঁ, ধরেন হুম, আপনার যারা রিসার্চ কাজ হুম, করছে, ওই মানুষগুলোর সাথে আপনার একটা হুম, প্রফেশনাল নেটওয়ার্ক দাঁড় করানোর চেষ্টা করেন। অ্যান্ড হুম, ফাইনালি আপনি হুম, দেখেন যে অ্যাপ্লিকেশন গুলো কখন করা যায়। আপনি হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল ঢুকবেন বা হ্যাঁ, কোম্পানিতে ঢুকবেন ইন ফিউচারে ১০ বছর পর আপনার হুম, পড়াশোনার পর আপনি কি করবেন বা হুম, আপনি চাকরি করার পর কি করবেন। সবকিছু হুম, একটা ফ্রেমওয়ার্কের ভিতরে দাঁড় করাইলে হবে হুম। না। এটা আমার ব্যক্তিগত মতামত। এটা বেটার ওকে, হবে অ্যান্ড দ্যাটস গুড। না, ভেরি, সবকিছু ভেরি সুন্দর নাইস এবং আশা আমি করি। মনে করি ইনফরমেটিভ পরামর্শ তোমার। আ এটা খুবই একটা চমৎকার পরামর্শ দিয়েছো আমার কাছে মনে হয়। এই পরামর্শগুলো যদি কেউ শুনে এবং সাথে, সাথে এপ্লাই করে, তাহলে আমার কাছে মনে হয় তার কাছে জব এবং স্কলারশিপ পাওয়া খুবই ইজি হবে। তো আমরা অনেক লেন্দি আমাদের একটা লাইফটা হয়েছে। আমি শেষ প্রশ্ন করব তোমাকে যে মানে যে শিক্ষার্থী অথবা গবেষক অথবা চাকরিজীবীদের জন্য তোমার সবচাইতে আমি বলব যে ৩ টা পরামর্শ তুমি আমাকে দাও। যেগুলো তাদের ইউরোপের যাত্রা বাস্তবসম্মত এবং তারা যেন উইথআউট অ্যানি হ্যাসেল উইথআউট অ্যানি প্রবলেম তারা যেন অ্যা সফল হয়। হ্যাঁ? তো তুমি যদি আমাদের ৩ টা পরামর্শ দাও। ২ এই টা যে থেকে ৩ ডিফিকাল্ট। টা। এই যে ডিফিকাল্ট হয়তো না, অনেক কিছু বলতে পারবো বাট ৩ টা বলাটা ডিফিকাল্ট। না ৩ অনেস্টলি টা ভাই ৪ টা মানে বা ২ অনেকগুলো টা আমি হতে বলতাম পারে। হুম, হ্যাঁ। তবে আমার কাছে মনে হয় যে আপনি যখন যেগুলো ড্রিম সবচাইতে মোস্ট দেখবেন, ইম্পোর্টেন্ট। হ্যাঁ, অ্যা তবে আমি একটা কথা বলি সবসময়, আমার সব হ্যাঁ, জায়গায় বায়োতে লেখা আছে, হ্যাঁ, সফলতা সার্থকতা নাই। আপনি এমন একটা হ্যাঁ। এটা আমি কেন বললাম সফলতা সার্থকতা নাই। আপনি এখন একটা কাজ হুম, করবেন। ধরেন আপনি এখন হুম, যদি চিন্তা করেন আ হুম, রাজনীতি করলে অনেক বড় হওয়া যায়, টাকা-পয়সা হুম, কামানো হুম, যায়। কিন্তু হুম, এটা হুম, সার্থকতা না। মানে হুম, আপনি হুম। সবার জন্য ভালো কাজ করেন নাই। মানে আপনি হ্যাঁ, হ্যাঁ, করাপশন হ্যাঁ, করে টাকা-পয়সা আর্ন করছেন। হ্যাঁ, যদি আপনি হ্যাঁ, এইটা না হয়, মানে আপনি এমন কাজ করতে হবে যে কাজটা হ্যাঁ, সফলতা প্লাস হ্যাঁ, আশেপাশের মানুষের সবার জন্য ভালো হয়। আপনি এই জিনিসটা হ্যাঁ, করার চেষ্টা করেন। হ্যাঁ। সেজন্য যদি আপনি বিদেশে পড়াশোনা করতে চান, হুম, হুম, ইউ আর ওয়েলকাম। হুম, এজন্য হুম, যদি আপনি হুম, বিজনেস করতে চান, ইউ আর অলসো হুম। ওয়েলকাম। আপনি যদি হ্যাঁ, ইঞ্জিনিয়ার হইতে চান, মানে হ্যাঁ। সফলতায় আপনি এমনভাবে সফল হতে যাবেন যেটা সার্থকতা বয়ে আনে। হুম, 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 আমার হুম, ব্যক্তিগত মতামত আমি হুম, অলওয়েজ বলি এবং আমার সব বায়োতে সব জায়গায় এটা লেখা। হুম, হুম, সেকেন্ড, আপনি ধরেন এখন একটা ড্রিম দেখতেছেন। সেই ড্রিম এর জন্য আপনাকে একটু প্রিপারেশন আগাইতে হবে। হুম, উইথ আ স্ট্র্যাটেজি জাস্ট আপনি প্রিপারেশন নিলেন, অনেক প্রিপারেশন নিলেন। উইথ আ স্ট্র্যাটেজি হ্যাঁ, যে আপনাকে স্টেপ বাই স্টেপ একটা ফলো করতে হবে। হুম, অ্যান্ড যদি আপনি চিন্তা করেন যে আপনি ইউরোপে আসবেন, চায়না হ্যাঁ, আসবেন, হ্যাঁ, আমেরিকা আসবেন, ইটস ওয়েলকাম। জাস্ট হুম, আপনার ওয়েতে আপনাকে আগাইতে হবে। ফর হুম, সিওর এই জন্য আপনাকে কিছু গাইডেন্স নিতে হবে। সেটা হুম, যে হুম, কেউ আপনার ওই হুম, ডোমেইনে ভালো জানে বা ওই হ্যাঁ, ফিল্ডটাতে ভালো জানে। জাস্ট এই ওয়েতে হ্যাঁ, আগাইলে ইনশাআল্লাহ হ্যাঁ। ভালো কিছু হবে। আমার পার্সপেক্টিভ থেকে এতটুকুই। যদিও আমি এগুলা বলতে পছন্দ করি না ভাই, না, honestly আমি না, এগুলা ঠিক বলতে আছে। পছন্দ না, করি না কারণ না, থ্যাংক ইউ বাবুল। তুমি অনেক সময় দিয়েছো আমাকে। আর আমার কাছে মনে হয় আমার আজকের লাইফটা খুবই হেল্পফুল হবে স্টুডেন্টদের জন্য। এবং চাকরিজীবী প্রত্যাশী যারা আছে, এখানে আমাদের আলোচনার মধ্যে সবকিছুই মোটামুটি উঠে এসেছে। তো আমি যদি সামারাইজ করি, তো ব্যাপার হচ্ছে যে আপনার ইউরোপে অনেক অপরচুনিটি আছে। তার মধ্যে সবচাইতে মোস্ট ইম্পোর্টেন্টলি যেটা যে আমাদের স্কলারশিপের ক্ষেত্রে আমরা জানি যে প্রফেসর ম্যানেজ করা। তো সেক্ষেত্রে একটা লিঙ্কডইন একটা বেস্ট প্ল্যাটফর্ম এবং বাবুল তার যে যাত্রা আমাদের সাথে শেয়ার করছে সেখান থেকে আমরা শিখতে পারি। তো আমি মনে করি যে লিঙ্কডইনে আমাদের প্রোফাইল সবার থাকা উচিত, স্পেশালি ছাত্রছাত্রীদের জন্য। বা আপনি চাকরি পেতে হলেও কিন্তু লিঙ্কডইনে একটা প্রোফাইল থাকা উচিত আপনার। এবং যেটা আরো মোস্ট ইম্পোর্টেন্টলি যেটা বাবুল বলেছে যে আপনার আপনার এসওপি যেটা আপনাকে ভালোভাবে লিখতে হবে। চ্যাটজিপিটি ইউজ করে বা এআই দিয়ে আপনি লিখলেন বাট ভুলভাল বা রেফারেন্স পাওয়া যায় না। ১ম এই কিন্তু এটা রিজেক্টেড হয়ে যাবে। কারণ একটা স্কলারশিপের জন্য এসওপি আপনার বা মোটিভেশনাল লেটার ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এবং আরেকটা ইম্পোর্টেন্ট হচ্ছে যে আমরা জানি বাংলাদেশের
অনেক প্রফেসররা দেখা যায় যে তারা রিকমেন্ডেশন না লিখে তারা ছাত্ররাকে বলে যে একটা রিকমেন্ডেশন লিখে দাও। সো কেউ যদি অ্যাপ্লাই করে তাহলে অবশ্যই রিকমেন্ডেশন লেটারটা যেন প্রফেসর যেন ভালোভাবে লিখে দেয় তার মতো করে। দুইটা ফ্রেন্ড যেমন বাবুল একটা এক্সাম্পল দিয়েছে যে দুই ফ্রেন্ড একই রকম রেকমেন্ডেশন, সেক্ষেত্রে কিন্তু ওটা রিজেক্ট। হ্যাঁ, তো রিকমেন্ডেশন গুলো যেন ইউনিক হয়, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট স্কলারশিপ পাওয়ার জন্য। আহ, আর আর যেটা বাবুল আরো আলোচনা করেছে যে আমাদের যে ভবিষ্যৎ যে ফিল্ড গুলো এআই, হ্যাঁ, অথবা হচ্ছে যে কম্পিউটিং, হ্যাঁ, এগুলো খুবই হট টপিকস হতে যাচ্ছে ইউরোপের মধ্যে, এবং ইউরোপে আসলে ঢুকলে অনেক অপরচুনিটি। কারণ বাবুল যেমন এখন ইউরোপে সে আয়ারল্যান্ডেও কাজ করেছে এবং ইতালিতে কাজ করছে, তার মানে সে মাল্টি ন্যাশনালিটি এবং মাল্টি ন্যাশনাল পিপলের সাথে সে মিশেছে, এবং কিভাবে কাজ করতে হয়, তাদের সাথে কিভাবে হ্যান্ডেল করতে হয়, প্রজেক্ট কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়, সে অনেক কিছু বিষয় শিখে গেছে অলরেডি। এবং তার পিএইচডি ডিফেন্স হবে 30 তারিখে, আশা করি বাবুলের জন্য দোয়া থাকলো, তার জন্য থ্যাংক ইউ। সাকসেসফুলি পিএইচডি ডিফেন্স হয়ে যায়। অলরেডি তার থিসিস অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো দেখা যাচ্ছে তার অনেক অপরচুনিটি, সে অলরেডি একটা জবে ঢুকে গেছে, রিসার্চার হিসেবে কাজ করছে, অনেক অফার পাচ্ছে। তো আমি মনে করি যে আমাদের এই লাইভ থেকে অনেকে উপকৃত হবে এবং তারা মোটিভেটেড হবে। সো কারো যদি কোনো প্রশ্ন থাকে, ফার্দার প্রশ্ন, আমাকে ইমেল করতে পারেন, আমাকে পার্সোনালি মেসেজ দিলে আমি রিপ্লাই দিব। আর আমি বাবুলের প্রোফাইলটা, গিটহাব প্রোফাইলটা আমি শেয়ার করে দেবো, তার একটা পার্সোনাল ওয়েবসাইট আছে। তো সেক্ষেত্রে আপনারা বাবুলের সাথে যোগাযোগ করতে পারবেন। সো সবাইকে আমি ধন্যবাদ, এবং স্পেশালি অনেক ধন্যবাদ বাবুল তোমার সময় দেওয়ার জন্য। আর থ্যাংক ইউ ভেরি মাচ এবং আমাকে যারা ইনভাইট দর্শক করার জন্য। শ্রোতা, থ্যাংক ইউ, ইটস মাই প্লেজার বাবুল। আর আশা করি নেক্সট টাইমও কথা হবে। এবং ইনশাআল্লাহ। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। আর ফিল ফ্রি টু টক, অ্যাকচুয়ালি আমাদের যেটা আমি আমি এটা আমার লাইভের বাইরেও যেটা বলতে চাচ্ছি, আসলে আমি আমি দীর্ঘ 10 বছর মতো চায়নাতে ছিলাম। আমাকে ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানে ইমেল আসছে আমার কাছে বাস্তবিক। কিন্তু আমি বাঙালিদের কাছ থেকে ইমেল খুবই কম পাইছি। তো আমি দেখা যাচ্ছে যে বাইরের মানুষজনকে বেশি হেল্প করি বা হেল্প করতে বাধ্য, কারণ সে আমাকে একটা হেল্প চায়, তাহলে আমাকে তো রিপ্লাই দিতে হবে। তো আমি মনে করি আমাদের বাঙালি নেশন, যেটা আমি মনে করি আমাদের জাতিকে ভালো হতে হলে আমাদেরকে আসলে যে আমাদের ভিতরে, আমি মনে করি কমিউনিকেশন ল্যাকিং, যেটা বাবুল যেটা শেয়ার করছিল যে একটা প্রফেসর আমাকে ভাইবার জন্য ডাকলো, আমি 5 মিনিট দেরি, একজন 5 মিনিট আগে, তাহলে প্রফেসর কাকে নিবে? তো সিমিলারলি কমিউনিকেশন গ্যাপটা খুবই খুবই আমাদের বাঙালিদের ভিতরে আছে। তো আমি আমার যে স্টুডেন্টদের বলবো যে আপনারা সবাই আসলে কমিউনিকেশনটা স্কিলটা বাড়ান। কমিউনিকেশন স্কিলটা একটা লাইক আপনার সার্টিফিকেটের চাইতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সার্টিফিকেট তো খালি স্যার সিজিপিএ থাকবে, বাট কমিউনিকেশন স্কিলের উপরে আপনার নির্ভর করে আপনার পরবর্তীতে জব সবকিছু হবে, হ্যাঁ, স্কলারশিপ। তো আমি এটা এনকারেজ করবো। আর ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম, এনি রিগার্ডিং দিস, আমি মনে করি, ও সরি, তো প্রবলেম থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ট্রাই করবো রিপ্লাই দেওয়ার জন্য। ওকে, সরি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।